আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটা কমেন্ট করেছিলাম যে আসলে শেয়ার মার্কেটে আমরা যে ট্রেড করছি, এই ট্রেড করার ক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল সেটআপটা কেমন হওয়া উচিত, কোন কোন বিষয়ে লক্ষ্য দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি গত 2 মাস যাবত আপনাদেরকে মেন্টালি ট্রেন্ড আপ করার চেষ্টা করছি। তবে এরপরেও আপনাদের কি কি সমস্যা আছে, কোন বিষয়গুলোতে আপনারা জানতে চাচ্ছেন, এবং স্পেশালি ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট কিংবা T2 T3 মতো স্ক্যামিং এই সমস্ত নিয়ে কথা বলছি না। ট্রেডিংয়ের ক্ষেত্রে, প্রফেশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের আসলে কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত, কোন জিনিসগুলো আসলে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যেগুলো আসলে ট্রেডিংয়ের ভুল বা মিসকনসেপ্ট, এবং কোন জিনিসগুলোতে আমাদের ফোকাস হইতে হবে আসলে যেই জিনিসগুলো আমাদেরকে সংশোধন করতে হবে ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি প্রফিট মেক করার জন্য। ট্রেডিংয়ে প্রফিট করা এক জিনিস, আর অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের প্রফিট আরেক জিনিস। আপনি যদি মনে করেন ট্রেডিং মানে শুধুমাত্র 5% 7% প্রফিট মেক করা এবং সারা বছর ট্রেড করতে থাকা, তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি যদি মনে করেন যে ট্রেডিংয়ের মাধ্যমে প্রফেশনাল ওয়েতে কীভাবে পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করতে হয় এবং কিভাবে রাইট টাইমে রাইট শেয়ারে থেকে আপনার ক্যাপিটালটাকে আপনি গেইন করতে পারেন, এবং একটা সময় আপনাকে থামতে হবে, মার্কেটের হাতে আপনাকে সারেন্ডারও করতে হবে। আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা ডাউন ট্রেন্ডেও ট্রেড করা অব্যাহত রাখি। আমরা যদি শুধুমাত্র ডাউন ট্রেন্ডে ট্রেড করা অব্যাহত না রাখতে পারতাম, মানে না রাখতাম, তাহলে আসলে আমাদের এই পরিণতি আজকে হইতো না। হ্যাঁ, মার্কেট খারাপ, অনেক সিচুয়েশন, অনেক কিছু ব্লা ব্লা আছে, বাট লসের মেইন কারণ হচ্ছে আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝি না। আপ ট্রেন্ডে কী করতে হয় সেটাও বুঝি না, আবার ডাউন ট্রেন্ডে কী করতে হয় সেই জিনিসটা ফলো না করে ডাউন ট্রেন্ডেও একইভাবে রিয়্যাক্ট করা শুরু করি। তো যার ফলশ্রুতিতে আমাদের লসের পরিমাণগুলো হয় বড়, আবার একইভাবে আপ ট্রেন্ডের সময় আমাদের প্রফিটের পরিমাণগুলো হয় ছোট। সো আজকের ভিডিওর মূল অবজেক্টিভ হচ্ছে কিভাবে আমরা আমাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারি, লসটাকে কমাতে পারি, এবং এই দুইটা জিনিস করার জন্য আমাদের কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে, কি কি ভুল সংশোধন করতে হবে, সেই জিনিসগুলোকে হাইলাইট করা। আজকের ভিডিওতে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমাকে কথা বলতে হবে। নর্মালি আমি 5-7টা পয়েন্ট নিয়ে কথা বলি, বাট আমি আজকে পিক করতে গিয়ে দেখলাম প্রায় 15-20টা পয়েন্ট আমার সামনে চলে আসলো। আরও পয়েন্ট আছে, আরও ভিডিও আসবে, বাট আজকের ভিডিওটা একটা মাস্টার ভিডিওর মতো হতে চলেছে, যেখানে আপনি ওভারঅল একটা গাইডলাইন পাবেন যে বর্তমানে যেই মার্কেটটা চলছে, এই মার্কেটটা আগামীতে আমরা তো ভালো এক্সপেক্ট করতেছি, তাই তো স্বাভাবিক। আমরা অ্যাটলিস্ট যদি এটা বিশ্বাস না করি যে মার্কেট আগামীতে ভালো হতে পারে, তাহলে আসলে এই সমস্ত ভিডিও দেখেও টাইম নষ্ট করার কোনো মানে নাই, এই শেয়ার মার্কেটে টাকা পয়সা নিয়ে এসে খামাখা টেনশন করারও কোনো মানে নাই। যদি আপনি বিশ্বাস করেন যে মার্কেট ভালো হচ্ছে, আগামীতে ভালো হবে, হতে পারে, তাহলে আসলে সেই সময়টাকে আমাদের কাজে লাগানোর জন্য কি করা উচিত এবং কি বাদ দেওয়া উচিত সেটা আজকের ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। নাম্বার 1, মৃত শেয়ার আর জীবিত শেয়ার চিনতে হবে, যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যেই স্পেসিফিক ভিডিও দিয়ে আলাদা করে ডেডিকেটেড ওয়েতে দেখিয়ে দিয়েছি। তবুও এই মৃত শেয়ার জীবিত শেয়ারের একটা ছোট্ট পার্ট, এবং সেই পার্টটাতে ট্রেডিং পিরিয়ড কতদিন হবে, ট্রেডিং টার্গেট কিভাবে ডিসাইড করব, 1:3 কিভাবে কনফার্ম করব, এই 3টা জিনিসকে মার্চ করে আমি ছোট করে 2-3টা উদাহরণ দিয়ে দিচ্ছি, যাতে আপনি পুরো বিষয়টা খুব সামারাইজড ওয়েতে ক্যাপচার করতে পারেন। প্রথমত আপনি খেয়াল করেন, আমাদের যেটা ভুল, আমরা মার্কেটে শিখেছি, ট্রেনিংয়ে শিখেছি, ট্রেনাররা দেখায়, অ্যানালিস্টরা দেখায়, ভালো, আমি খারাপ বলতেছি না কাউকে, আমি আমার কথা বা অন্য কোনো অ্যানালিস্টের কথার কম্প্যারিজনে যাচ্ছি না। সবার মধ্যে একটা আইডিয়া, বটমে শেয়ার কেনো, অ্যাকুমুলেশন জোনে পার্টিসিপেট করতে হয় বা শেয়ার কিনতে হয়, এবং পরবর্তীতে অ্যাকুমুলেশন জোনে শেয়ার কিনে অপেক্ষা করতে পারলে আলটিমেটলি শেয়ারটা বাড়বে। আমি তাদের সবার সাথে একমত। শেয়ার সাধারণত এরকম করে একটা ডাউন ট্রেন্ড শেষ করে, ডাউন ট্রেন্ড শেষ করার পর একটা শেয়ার এইভাবে করে অ্যাকুমুলেশন হয়। তার মানে একটা শেয়ার যখন অ্যাকুমুলেশন হয়, সেই ফেজটাই হচ্ছে সর্বনিম্ন দামে শেয়ার কেনার সুযোগ, এতে কোনো সন্দেহ নাই, আমি আপনার সাথে একমত। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, এইটা অ্যাকুমুলেশন জোন, আপনি জানেন, বুঝতে পারতেছেন এখানে কেনা উচিত, আই এগ্রি, বাট এই অ্যাকুমুলেশন জোনে অ্যাকুমুলেট হওয়ার পর এই স্টকটা আসলে আপসাইডে ব্রেকআউট করবে নাকি ডাউন সাইডে ব্রেকআউট করবে, আপনি কি কনফার্ম? যদি আপনি কনফার্ম হয়েই থাকেন, তাহলে আমাদের শেয়ার মার্কেটে এমন অনেক শেয়ার আপনি কেন দেখতে পান যেগুলো 150 টাকা থেকে নিচের দিকে এসে 70 থেকে 80 টাকা জোনে অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করেছিল, পরবর্তীতে ফ্লোর প্রাইস তোলার কারণে হোক, মার্কেটের সিচুয়েশনের কারণে হোক, 5ই আগস্টের পরের ঘটনার কারণে হোক, যেই কোনো সিচুয়েশনে স্টকটি আবার ব্রেকডাউন করে আরও 20 টাকা নিচে নেমে এসে আবার একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করেছে। এখন যদি আপনি বলেন যে শুধুমাত্র ফান্ডামেন্টাল ডাটার দিকে যদি আমরা খেয়াল রাখি, তাহলে আসলে আমরা প্রপার অ্যাকুমুলেশন জোনটা খুঁজে পেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। যদি তাই হয়, তাহলে আপনি খেয়াল করেন তো
ফান্ডামেন্টাল যেই শেয়ারগুলো আছে, আপনি যদি টেক্সটাইল সেক্টরের দিকে তাকান, মালিক স্পিনিং, স্কোয়ার টেক্সটাইল, পিটিএল, এনবয় টেক্সটাইল, মানে আমি ভালো গোড়ার কথাই বলছি, আমি ট্রেডিংয়ের কথা শুধুমাত্র বলতেছি না। এই শেয়ারগুলো যখন কমা শুরু করছে, স্কোয়ার টেক্সটাইল একটা গড়ে 70 টাকা দামের শেয়ার, ভুল বললাম? যদি ভুল বলে থাকি, গত 2 বছর আগের থেকে পূর্ববর্তী বছরগুলোর ডাটা আপনি চেক করে দেখেন, তাহলে এই শেয়ারটা পড়া শুরু করলে 40 টাকার নিচে কেন আসে? আইটি সেক্টরের বিডিকম, জেনেক্সিল, এইটা সেইটা যে শেয়ারগুলো আছে, এগুলো প্রপার ফান্ডামেন্টাল শেয়ার না, বাট এগুলো কিন্তু একবারে জাঙ্ক শেয়ারও না, এগুলো রেগুলার ক্যাটাগরির একটা শেয়ার যেগুলো সারা বছর ট্রেডেবল। তাহলে এই শেয়ারগুলো 120 টাকা থেকে কমা শুরু করলে 20 টাকায় কেন আসে? যদি আসে তাহলে এই অ্যাকুমুলেশন জোনটা কোন অ্যাকুমুলেশন জোন, যেটাকে আপনি অ্যাকচুয়ালি প্রপার বটম হিসেবে ধরবেন? অর্থাৎ যদি আমি লং স্টোরি ইন শর্ট বলি, সেটা হচ্ছে শেয়ার মার্কেটের কোনো বটম নাই, শেয়ার মার্কেটের কোনো টপ নাই। শেয়ার মার্কেটের বটম নির্ধারণ করে তৎকালীন মার্কেটের পরিস্থিতি, দেশের কন্ডিশন, ইকোনমিক্যাল পরিস্থিতি, মার্কেটের ভলিউম। শেয়ার মার্কেটে একটা স্টকের ওপরের সিলিং কত হবে সেটাও নির্ভর করে কতদিন পর্যন্ত ডিমান্ডটা অব্যাহত থাকে, কতদিন পর্যন্ত এই স্টকটা ভলিউম পায় সেটার উপর। আমি লাইভ এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সো আমার কথার মানে হচ্ছে, আপনি চান মনে মনে যে অ্যাকুমুলেশন জোনে আমি শেয়ার কিনে হোল্ড করব, বাট বাস্তবে আপনি নিজেকে প্রশ্ন করেন, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, অ্যাকুমুলেশন জোনে একটা শেয়ার কেনার পর যখন আপনাকে 3 মাস, 6 মাস, 1 বছর অপেক্ষা করতে হয়, তখন কি আপনি আসলে অপেক্ষা করতে পারেন, নাকি আলটিমেটলি 3 মাস 6 মাস পর আপনি একই দামে বা 2-4-5% লাভে বা লসে সেল করে দিয়ে আলটিমেটলি যে স্টকটা বাড়তেছে সেই স্টকটার দিকেই মনোনিবেশ করেন? যদি আপনার অ্যান্সার এটার সাথে না মিলে, তাহলে আপনি আপনার স্ট্র্যাটেজিতে থাকেন, আমার এই ভিডিও কন্টিনিউ করার কোনো প্রয়োজন নাই। বাট যদি আপনি দেখেন এই সিচুয়েশনটাই আপনার সাথে ঘটতেছে, তাহলে আমি আপনাকে আজকের পর থেকে রিকোয়েস্ট করে বলবো, অন্তত পক্ষে আপ ট্রেন্ডের মার্কেটে কথাটা বোঝার চেষ্টা করেন। আমি গত 3 বছর নিয়ে কথা বলতেছি না, আমি 2020-এর পরবর্তী 2021-22 পর্যন্ত যে মার্কেট ছিল সেটার কথা বলতেছি, এখন মার্কেটের যে কন্ডিশন সেটার কথা বলতেছি। অর্থাৎ আপ ট্রেন্ড মোমেন্টাম আছে এইরকম পরিস্থিতির কোনো মার্কেটে কখনোই অ্যাকুমুলেশন জোনে কোনো স্টক কিনে পার্টিসিপেট করার কোনো প্রয়োজন নাই। আপনি অ্যাকুমুলেশন জোন থেকে যখন বের হয়ে একটা ট্রেন্ডি সিচুয়েশন ক্রিয়েট হয়, ওই ট্রেন্ডে আপনি পার্টিসিপেট করেন। এইবার আপনি বলবেন, ট্রেন্ডটা তো ধরতে পারি না, ব্রেকআউট করলে কিনলে অনেক সময় ফেক ব্রেকআউট হয়, ব্রেকআউট করার পরে টানা বাড়তে থাকে, ধরার সুযোগ পাই না। আমি অ্যান্সার দিচ্ছি, বাট আমার এই পার্টটার মূল মোটিভ হচ্ছে আপনি এই ট্রেন্ডের অংশটাতে শেয়ার বাই করবেন এবং এই যে ডিস্ট্রিবিউশন লেভেল, এই ডিস্ট্রিবিউশন লেভেলে আপনি শেয়ার সেল করবেন। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন লেভেল কীভাবে চিনবো, ডেফিনেটলি এটা এগেইন আরেকটা প্রশ্ন, আমি একটা সামারি দেওয়ার চেষ্টা করব, বাট এগুলো নিয়ে ইন থট চলে আসবে, ইন ব্রিফ পরবর্তী ভিডিওগুলো তো আস্তে আস্তে আসবো। আসেন আমি কিছু লাইভ এক্সাম্পল দেখাই এই সেম জিনিসটার। আমি রহিমা ফুড নিয়ে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। রহিমা ফুড যখন 84 টাকায় কিনেছিলাম তখন আপনাদের দেখাইছিলাম, ইনিশিয়াল টার্গেট ছিল 131 টাকা বলেছিলাম যখন স্টকটা 100 টাকার ঘরে। সো এনিওয়ে, আগের কথা বাদ, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, এই যে অ্যাকুমুলেশন জোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় স্ট্রেইট হবে তা কিন্তু না। অ্যাকুমুলেশন জোন স্ট্রেইট হইতে পারে, অ্যাকুমুলেশন জোন এরকম কার্ভ মানে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, এটাও কিন্তু হইতে পারে, এইটাও কিন্তু অ্যাকুমুলেশন জোন। সো অ্যাকুমুলেশন জোন যে সবসময় শুধু মানে পাশাপাশি এইভাবে চলবে তা কিন্তু না। সো আপনি যখন একটা ডাউন ট্রেন্ড দেখবেন, আমি এটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, আবার বলছি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যখন একটা ডাউন ট্রেন্ড দেখবেন, এই ডাউন ট্রেন্ডের মধ্যে কখনোই ট্রেডে পার্টিসিপেট করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেজর ভুল হচ্ছে এই উত্থানগুলোতে আমরা পার্টিসিপেট করে ফেলি, বাট যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড লাইন পরিবর্তন না হবে, ডাউন ট্রেন্ডটা আপ ট্রেন্ডে কনভার্ট না হবে, আপ ট্রেন্ডে কনভার্ট হওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে ভলিউম না আসবে, যদি টেকনিক্যাল বুঝেন তাহলে আপনি ডাইভারজেন্স, এমএসিডি, ক্রসওভার অনেক কিছু দেখতে পারেন, বাট আমি ধরে নিচ্ছি আপনি টেকনিক্যাল অত কিছু বুঝেন না, বাট আমি শুধুমাত্র ধরে নিচ্ছি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন এগুলো বুঝেন, ট্রেন্ড বুঝেন, কোনটা আপ কোনটা ডাউন এইটা আপনি বুঝেন। সো খেয়াল করেন, এই স্টকটা দিয়ে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। আপনি বলছেন যে যখন ভলিউম আসতেছে, হঠাৎ করে আসতেছে, ধরতে পারতেছি না, আপনি খেয়াল করছেন কিনা এই স্টকটাতে আমি এন্ট্রি নিছি এই ক্যান্ডেলে 84 টাকায়। এই স্টকটাতে আমি কখনোই বলি নাই বা ক্লেম করি নাই বা দাবি করি নাই আমি 68 টাকা, 70 টাকা, 72 টাকা এই স্টকটা কিনছি। আপনিও যে কিনতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই, আপনি আমার থেকেও এক্সপার্ট হইতে পারেন, আপনি কিনতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট ধরে নিচ্ছি আপনি একজন সাধারণ মানুষ আমার মতো। তো সেই ক্ষেত্রে যখন ভলিউমটা জেনারেট হওয়া শুরু করে, এই ভলিউমগুলো আপনার কাছে এখন মনে হচ্ছে অনেক, কিন্তু এইখানে খেয়াল করেন, এই ভলিউমগুলোর পরে হঠাৎ করে এই ভলিউমটা যখন আসছে, টানা 4-5 দিন আসার পরে কিন্তু বোঝা সম্ভব। পাশাপাশি ট্রেন্ড লাইনটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট করছে, দেখেন হাই ভলিউম, এরপর আস্তে আস্তে ভলিউমটা একটু ফল করে হালকা একটা রিটেস্ট দিছে। দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম টু এন্টার দ্য ট্রেড।
আমি আপনাকে আরও উদাহরণ দিব, শুধুমাত্র আমি রহিমা ফুডকে প্রমোট করা বা আমি কিনছি দেখে দেখাচ্ছি, ব্যাপারটা এরকম না। আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। টার্গেট কি হবে সবচেয়ে বড় কনফিউশনের প্রশ্ন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রহিমা ফুডের ভলিউম কি এখনও পড়ে গেছে? অ্যান্সার হচ্ছে নো, পড়ে যায় নাই। রহিমা ফুড কি বন্ধ কোম্পানি? হ্যাঁ, রহিমা ফুড বন্ধ, অনেক প্রোডাকশন বন্ধ আছে, এটা আপনারা সবাই জানেন। রহিমা ফুড কি ফান্ডামেন্টাল কোম্পানি? না, রহিমা ফুড ফান্ডামেন্টাল কোম্পানি না। রহিমা ফুড কি এই মুহূর্তে এন্ট্রিযোগ্য? না, রহিমা ফুড আপনাকে আমি এই মুহূর্তে এন্ট্রি নিতেও বলতে পারি না। এইরকম কোনো কথা এখানে বলা হচ্ছে না। বাট ভলিউমটার মধ্যে লাইভ ভলিউম, মানে স্টকটার মধ্যে লাইভ ভলিউম জেনারেট হচ্ছে, তার মানে এই স্টকটা একটা জীবিত শেয়ার। শেয়ার মার্কেটে একটা শেয়ারের মুভমেন্ট আর একটা কোম্পানির ব্যাকএন্ডের অপারেশন দুটো ডিফারেন্ট জিনিস। শেয়ার মার্কেটে একটা শেয়ার বাড়বে নাকি কমবে সেটা ডিপেন্ড করে কমপ্লিটলি তার সাপ্লাই এবং ডিমান্ডের উপর, এবং সাপ্লাইটা আছে কিনা, ডিমান্ডটা আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে স্টকটার মধ্যে ভলিউম আছে কিনা। এনিওয়ে, মূল কথা হচ্ছে, এখন আমি আপনাদের এই সেকেন্ড পার্টটা ক্লিয়ার করি যে আসলে টার্গেট ধরলেন, এন্ট্রি আপনি নিয়ে ফেললেন একটু বুঝে শুনে। দেখেন, যখন আমি এই 84 টাকা লেভেলে ছিলাম তখন এই স্টকটাতে আমার টার্গেট ছিল 131 টাকা। আপনারা সবাই জানেন, লাইভ ট্রেডিংয়ের মতো দেখানো হয়েছিল। কারণ যখন আমি এই স্টকটাতে এই লেভেলে ছিলাম, আমি কিন্তু জানি না এই স্টকটা এই যে মানে অ্যাকচুয়াল সাপ্লাই জোন, প্রাথমিক সাপ্লাই জোন, এখান থেকে যদি শুরু করি ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা। এখন আপনাকে যদি কেউ মানে ভিডিও দিয়ে বা ক্লাস করিয়ে দেখায় এইটা একটা রেজিস্ট্যান্স, আপনাকে যদি দাগ দিয়ে দেখায় এইটা একটা রেজিস্ট্যান্স, আপনাকে যদি দাগ দিয়ে দেখায় যে এইটাও একটা রেজিস্ট্যান্স, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি এমন কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বা এমন কারোর সাথে ডিসকাস করতেছেন যার আসলে আপ ট্রেন্ড মার্কেটের বা ভলিউমের কোনো নলেজই নাই। সে আসলে ডাউন ট্রেন্ড দেখে অভ্যস্ত। সো সে আসলে এখান থেকে একটু একদিন বাড়বে, T2 করবে, T3 করবে, এগুলো বলবে, দ্যাট ইজ ফাইন, এটা নিয়ে কোনো ইস্যু না। বাট এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে আসলে বোঝা সম্ভব না যে স্টকটা এর থেকে বাড়তে পারে কিনা। তাহলে আপনি টার্গেট কীভাবে ডিফাইন করবেন? টার্গেট ডিফাইন করার জন্য আমি আপনাদেরকে আলাদা আরেকটা ভিডিও দিয়েছি যে কীভাবে আপনি ট্রেইলিং স্টপ লস ফলো করতে পারেন। আপনি যদি ইন্ডিকেটর সেকশনে যান, আপনাদের একটা একদম বেসিক নিয়ম শিখিয়েছিলাম আমি। আপনি 20 EMA করবেন এবং 20 EMA করার পর আপনি এটাকে লো করে দিবেন, লো করে দিয়ে আপনি সেট করে রাখেন। সিম্পল বেসিক, যদি আপনি অন্য কোনো কিছু না বুঝেন। তাহলে দেখেন, আজকে প্রথমবার এই ক্যান্ডেলটা এই মানে ইএমএ লেভেলটাকে ব্রেকডাউন করেছে। তাহলে এটা করলে আমাদের কি কাজ? এটা করলে আমাদের কাজ হচ্ছে এই ক্যান্ডেলের নিচে একটা দাগ দেয়া, এবং পরবর্তীতে যদি এই ক্যান্ডেলের নিচেও একটা মানে ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে আসলে আমরা ট্রেড এক্সিকিউট থেকে বেরিয়ে আসবো। তার মানে এই লেভেলে আমি 85, 86, 84 যখনই এন্ট্রি নিই না কেন, এখনও পর্যন্ত কিন্তু এই স্টকের মধ্যে সেল সিগন্যাল নাই। যদি আপনি প্রফেশনাল ট্রেডিংয়ের কথা চিন্তা করেন, যদি আপনি T2, T3 বা 7 দিন, 10 দিন, 15 দিন চিন্তা করেন, ডিফারেন্ট কেস, সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এই লেভেলে সেল করে দিতে পারেন। বা যখন যেই মুহূর্তে এই স্টকটা এই লেভেলটাকে ব্রেকআউট করছে, তখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তখন আমি আপনাকে বলবো যে এই স্টকটার পরবর্তী টার্গেট আমার নজরে এইটা একটা মুভমেন্ট, এইটা একটা মুভমেন্ট, এরপরে এইটা একটা মুভমেন্ট, এখানে থামবে না এখানে থামবে আমি জানি না, এটা আপনাদেরকে ফলো করতে হবে। বাট যেখানেই থামুক, পরবর্তী মুভমেন্টটা আমাকে এই লেভেলে, অর্থাৎ 220-র আশেপাশে, ওপরে নিচে কিছু একটা এরকম কোনো একটা লেভেলে হয়তো বা নিয়ে যেতে চলেছে। এখন এটা আমি বলছি, মানে এই জায়গাটায় আমি কেন কনফিডেন্ট এবং এই জায়গাটায় আপনি কেন কনফিডেন্ট না, সেটা কিন্তু বোঝার ফ্যাক্ট, সেইটা বোঝার ফ্যাক্ট। কারণ দেখেন, যখন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলছে, তার আগ পর্যন্ত টার্গেট ছিল এইটা। যদি আপনি খুবই কনফিউজড হন, আপনি এই লেভেলে সেল করে দেন, এরপরে যখন এই লেভেলে ব্রেকআউট করে, আপনি কনফার্ম হচ্ছেন যে ব্রেকআউট করে ফেলছে, প্রয়োজনে পরে আবার এন্ট্রি নেন, ডেফিনেটলি নির্দিষ্ট স্টপ লস ধরে, তখন আপনি গিয়ে পরবর্তী টার্গেট পর্যন্ত ধরতে পারবেন। বাট আমাদের যেটা মূল সমস্যা, আমরা এইখান থেকেই জানতে চাই এই স্টকটা কোন পর্যন্ত যাবে, এই পর্যন্ত না, এই পর্যন্ত না, এই পর্যন্ত না, আরও উপরে যাবে। এই স্টকটা যদি কোনো কারণে এই লেভেল ব্রেকআউট করে আরও উপরে যাইতে পারে, যদি এই ভলিউম না পড়ে, যদি এই ভলিউম অব্যাহত থাকে, কোনো সন্দেহ নাই। সো কখনোই আগে থেকে ডিফাইন করার চেষ্টা করবেন না যে আমার টার্গেট কত হবে, আমি ওই টার্গেটে গেলেই সেল করবো। আপনার কাজ হচ্ছে স্টকটার গতিবিধিকে ফলো করা। আমি আপনাদেরকে একটা প্রিডিফাইন্ড মেসেজ দিয়েছিলাম যে আমি এই আইএসএনটা কীভাবে ধরেছি। আইএসএন লিমিটেডটা ধরার একমাত্র একদম জাস্ট কপি পেস্ট একটা ট্রেড ছিল আমার। সেটা হচ্ছে টিলিল ধরেছিলাম যেভাবে, সেমভাবে হচ্ছে আইএসএনটা ধরেছিলাম। কারণ টিলিলের বৈশিষ্ট্য, চার্ট, ভলিউম, সিচুয়েশন আমার কাছে আইএসএনের সেম টু সেম লাগতেছিল। আপনারা রেজাল্ট যদি দেখেন, সেম টু সেম রেজাল্টই আসছে। আইএসএন আর একটু বেটার রেজাল্ট দিয়ে ফেলছে। রেজাল্ট এখনও শেষ হয় নাই, ঠিক আছে? মানে শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের আরেকটা বড় স্ক্যাম হচ্ছে,
যখন একটা স্টক 2 দিন হল্ট হয় তখন মার্কেটে প্রচারণা শুরু হয়ে যায় গ্রুপগুলোতে বা বিভিন্ন জায়গায় যে পরবর্তী ওই স্টকটা কত। খান ব্রাদার্স যখন বাড়া শুরু করেছিল বা ওরিয়ন ইনফিউশন যখন বাড়া শুরু করেছিল, কয়েকদিন বাড়ার পরে মার্কেটে নিউজ চলে আসে পরবর্তী আইএসএন লিমিটেড খান ব্রাদার্স কোনটা হবে, বাট সেই স্টকটা তারপরে আরও 10 গুণ বেড়েছিল। সেখানে কারো ফোকাস থাকে না, তখন শুধুমাত্র স্মার্ট মানি সেটাকে প্লে করতে থাকে, সাধারণ পাবলিক কিন্তু T2 T3 করে বেরিয়ে যায়। সো আইএসএন এর ক্ষেত্রে আমি টিলিলের স্ট্রাকচারটা দেখানোর পাশাপাশি আমি আপনাকে এখন যেটা বুঝাবো সেটা বুঝেন। 45.3-এর উপরে ক্লোজ করার দিন কেন এন্ট্রি নিলাম? অনেকেই তো আছে মার্কেটে যারা 38 টাকা এন্ট্রি নিছে, যারা 40 টাকা এন্ট্রি নিছে, তারা তো আমার থেকে কমে কিনছে, তাহলে তো তারা আমার থেকে এক্সপার্ট, তারা আমার থেকে ভালো। আই অ্যাগ্রি, আমি কোনো রকম মানে এখানে ডিসঅ্যাগ্রি করতেছি না যে তারা আমার থেকে এক্সপার্ট না, তারা আমার থেকে ভালো না, বাট দ্য ডিফারেন্স ইজ আমার সাথে যারা কানেক্টেড আছে তাদের মধ্যে যে কয়জন কিনতে পেরেছিল তো হল্ট হয়ে উঠে গেছে, এখনও পর্যন্ত 25 জন মানুষ এই স্টকটা হোল্ড করতেছে যাদের 45 টাকার ঘরে স্টকটা কেন। আমি লাইভ ডাটা দেখাচ্ছি, বাট কেন কিনছি, কেন হোল্ড করতেছি, টার্গেট কোথায় সেটা একটু বোঝানোর চেষ্টা করি এবং কিভাবে এটা ডিফাইন হয়। দেখেন আইএসএন লিমিটেড, আমি আপনাকে এই যে স্ট্রাকচারটা বুঝাইলাম জাস্ট কপি পেস্ট, এটা হচ্ছে একটা অ্যাকুমুলেশন জোন। আপনি ধরে নেন এটা আপনার 1 বছর দেখলেই হবে, যেহেতু আপনি ট্রেড করবেন 10 বছরের ডাটা দেখার আপনার কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আপনি আইএসএন এর চার্টে আসেন, আইএসএন এর চার্টে আপনি দেখতে পাবেন যে এইটা লাস্ট আগস্ট থেকে এখনকার আগস্ট পর্যন্ত 1 বছরের ডাটাই আমি নিয়েছি, আমি বেশি ডাটা কিন্তু নেই নাই। সো এই 1 বছরের ডাটার মধ্যে এই স্টকটা যখন মুভমেন্ট করতেছিল, আপনি বলতে পারেন যে স্টকটা তো 29 টাকা থেকে 40 টাকা 43 টাকায় উঠছে, এটা কেন ধরতে পারি নাই? এটা ধরা আমার কাজ না, কারণ আমি প্রফেশনাল। আমি ট্রেড করার জন্য মার্কেটে আসি নাই যে আমি প্রতিদিন ট্রেড করব, এই কারণে আমাকে একটা স্টক বাড়লে আমাকে কিনতে হবে, কমলে আমাকে সেল করতে হবে, নট লাইক দ্যাট। এবং হ্যাঁ, এই কাজটাও আমি করেছি, এই কাজটা করতে বাধ্য হয়েছি ডাউন ট্রেন্ডের মার্কেটে। 5% 7% সবসময় খারাপ না, আমি এটার বিরুদ্ধে না, 5% 7% আমিও নিয়েছি, বাট সেটা ডাউন ট্রেন্ডের মার্কেটে। আপ ট্রেন্ডে তাহলে এই কাজ করলে পোর্টফোলিও বাড়াবো কবে? জিনিসটা হচ্ছে এই পুরো অ্যাকুমুলেশন জোনে লাস্ট যে সুইং হাইটা ছিল, এই লাস্ট সুইং হাইটা ছিল 45 টাকা 30 পয়সায়। আপনি যদি একটু জুম করে স্কেল দিয়ে মেজারমেন্ট করে দেখেন তাহলে আপনি দেখবেন যে এটা 45 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং দেওয়া মাত্রই এই লেভেলকে ব্রেকআউট করে বেরিয়ে যাবে। সো মেসেজ আগে থেকেই দেওয়া ছিল যে কোনো কারণে যখন এটা 45 টাকা 30 পয়সার উপরে ব্রেকআউট কিন্তু করে নাই তখনও, কিন্তু ভলিউম দেখে আমার কাছে ভলিউম জেনারেট হয়ে গেছিল অলরেডি। সো ভলিউম দেখে মনে হচ্ছিল এটা ব্রেকআউট করবে, দ্যাটস ওয়াই মেসেজটা দেয়া। এখন আপনি যদি মনে করেন এটা দেখে আমার লাভ কি, যে আইএসএন তো বেড়ে গেছে, তাহলে আসলে আমার কিছু বলার নাই। বাট আমি আপনাকে ক্লু দিতে পারবো, আমি আপনাকে নলেজ দিতে পারবো যে আসলে কি দেখে এবং কিভাবে ঢুকবেন এবং কেন সেল করবেন না সেই জিনিসটা বোঝা। এখন আসেন এই লেভেলে যদি আপনি খেয়াল করেন, ব্রেকআউট করার পরে স্টকটা যখন বাড়া শুরু করছে, আপনারা কয়জন খেয়াল করছেন আমি জানি না, বাট একটু জুম আউট করে একটু ব্যাক টেস্টের ডাটা দেখে খেয়াল করলে দেখবেন আইএসএন লিমিটেডে যেই দিন এই স্টকটা 72 টাকা হিট করে, সেই দিনে এই স্টকটার যে ভলিউম জেনারেট হয়েছে সেটা গত 22 বছরের মধ্যে হাইয়েস্ট ভলিউম। আপনার কি মনে হয় 72 টাকা লেভেলে 22 বছরের মধ্যে হাইয়েস্ট ভলিউম আমি জেনারেট করছি? এবং যখন আমি এই জিনিসটা দেখলাম যে আসলে 22 বছরের মধ্যে হাইয়েস্ট ভলিউম জেনারেট করছে, ততক্ষণে যে কজন সেল করে ফেলছে, কারণ এটা ইনিশিয়াল টার্গেট দেওয়া ছিল, সেল করে ফেলছে। আমি বলতেছি না সবাই হোল্ড করছে, বাট যখন এই ভলিউমটা আমরা দেখলাম, বা যে কেউ দেখছে, এটা তো আমার দেখার বিষয় না, পার্থক্যটা হচ্ছে এইটা যে 22 বছরের মধ্যে হাইয়েস্ট ভলিউম, সেটা আমি খেয়াল করছি। হয়তো বা আরেকজন দেখছে বা আপনি দেখছেন এটা অনেক হিউজ ভলিউম, কিন্তু এই হিউজ ভলিউম দেখলে আমরা ভয় পাই, সেই কারণে আপনি সেল করে দিচ্ছেন। বাট হিউজ ভলিউমে সেল করা আর গত 22 বছরের মধ্যে হাইয়েস্ট ভলিউম আসা দুইটা ডিফারেন্ট জিনিস। এই স্টকটার এখন যে লেভেলে আছে, এই স্টকটার প্রথম টার্গেট হচ্ছে 101 টাকা, পরবর্তী টার্গেট হচ্ছে এটা 145-এ চলে গেছে মনে হয়, চাপ লেগে এটা 144 হবে, বেসিক্যালি 144 টাকার আশেপাশে। কেন কিভাবে আজকে লাল হয়েছে তাই আমি 101 টাকা দেখাচ্ছি, ব্যাপারটা মোটেও এরকম না, আমি এই কাজ করি না সাধারণত। এই স্টকটা যখন আমরা আপডেট করতেছি বা ফলো আপ করতেছি, তখন এই স্টকটার মধ্যে এই 93 টাকা চলে, তখনই কিন্তু বলা যায় 101 টাকার আগে এটা সেল করার কোনো প্রশ্নই ওঠে না। এই 99 টাকা 93 টাকা 88 টাকাতেও কিন্তু আপ ডাউন করছে, এবং 101 টাকা কিন্তু এটার ফার্স্ট টার্গেট, ইটস নট দ্য ফাইনাল টার্গেট। আবারও বলছি, আপনারা যারা নতুন স্টক খুঁজেন, একটা হাতের স্টক প্রফিটের থেকে রেখে সেল করে দিয়ে পরের স্টকে ঢোকার চেষ্টা করেন, স্টকের শক্তি বোঝার চেষ্টা করেন, একটা আপ ট্রেন্ডের শক্তি বোঝার চেষ্টা করেন। যখন এই স্টকটা 101 টাকা আজকে হিট করছে, স্বাভাবিকভাবে এটা ফার্স্ট টার্গেট থাকায় এখানে কিছু বিনিয়োগকারীকে বের করে দিছে, যারা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝে। আমি বলতেছি না যারা বুঝে না, যারা বুঝে তারা এখানে সেল করছে, কারণ এটা একটা প্রফেশনালি প্রফিট টেকিংয়ের টার্গেট। বাট এখনও পর্যন্ত ভলিউম আমাকে কনফার্ম করে নাই যে এই স্টকটা থেকে বের হয়ে যেতে হবে বা এই স্টকটা
abcd.com। সো এটা যদি কোনো কারণে এটা ব্রেকআউট করতে পারে ডেফিনেটলি পরের লেভেল। বাট একটা জিনিস কি, এইরকম রানিং ট্রেডে আর পরে ঢোকা যায় না, এরকম রানিং ট্রেডে আর পরে ঢোকা যায় না। সো দ্যাট আপনাকে যেটা করতে হবে, আপনাকে সবসময় এই অ্যাকুমুলেশন জোনের যখন ব্রেকআউট হবে তখন ঢুকতে হবে, এবং ভলিউম অব্যাহত থাকা পর্যন্ত ভুলেও সেই স্টকটা সেল করা যাবে না। সেই ক্ষেত্রে আপ ট্রেন্ডে আপনি 1:3 তো দূরের কথা, আপনি ডাবল রিডাবল স্টক পাবেন। আপনি বলতে পারেন, আমাকে কয়েকজন কমেন্ট করেছে এরকম দুইটা একটাই হয়, অথচ আমি গত 2 মাস ধরে একটার পর একটা দেখাচ্ছি। আমি জেমিনি সিফুড দেখাইছি, আমি রহিমা দেখাইছি। থাক, মানে পরের টপিকে চলে যাই, আপনারা দেখে নেবেন যে কয়টা দেখানো হয়েছে। স্টপ লসের কথা নিয়ে আর কথা বলতে চাই না, যে স্টপ লস কেন জরুরি এইটা আপনারা গত 5 বছর 10 বছরে দেখেছেন। সে কোনো কারণে যদি আপনি স্টপ লস মিস করেন, আপনি একটা জিনিস দেখেন, স্টপ লস মিস করার ক্ষতি যে শুধু আপনার গত বছর হয়েছে তা না, স্টপ লস মিস করার ক্ষতি আপনার এখনও হচ্ছে, এবং স্টপ লস মিস করে যে ক্ষতিটা আপনি করে ফেলছেন সেই ক্ষতি আপনার আগামী আরও বেশ কিছুদিন সইতে এবং বইতে হবে। কেন বললাম কথাটা? যখন আপনি স্টপ লস মিস করছেন তখন আপনার লসটা 10% থেকে 40-50%-এ চলে গেছে। বাট যখন আপনার লসটা 40-50%-এ চলে গেছে তখন আপনি সুইচ করতে পারতেছেন না, তখন আপনি মৃত শেয়ার থেকে জীবিত শেয়ারে আসতে পারতেছেন না। এইটুকু গেল কমন কথা, এইটুকু অনেকে বুঝে। আজকে আরেকটা ইনপুট আমি আপনাকে দেই, সেটা হচ্ছে এখন যে আপনারা স্টক হোল্ড করতে পারতেছেন না তার মূল কারণ হচ্ছে অতীতে আপনারা স্টপ লস দেন নাই, এবং স্টপ লস না দেওয়ার কারণে এতটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের হয়েছে। এখন সামান্য পরিমাণ প্রাইস ফল করতে দেখলে আমরা ভয় পাই। আমি রিসেন্টলি প্রশ্ন করেছিলাম যে আপনাদের এখন আসলে কি ধরনের সমস্যা হচ্ছে, কোনো চ্যালেঞ্জ ফেস করতেছেন কিনা, ফেস করলে জানাতে পারেন। মানে অনেকগুলো মানুষের একটা কমন প্রশ্ন ছিল এইটা, যে শেয়ারে একটু সেল প্রেশার আসলে ভয় হচ্ছে, আবার আগের মতো তলানিতে চলে যাবে না তো। বাট দ্য থিং ইজ, আপনি এই জিনিসটা এখনও সাইকোলজিক্যালি ক্লিয়ার হতে পারেন নাই, বা চার্ট দেখে ক্লিয়ার হইতে পারেন নাই যে কোন স্টকের আসলে ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে। যে স্টকের ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে সেটা কিভাবে তলানিতে যাবে, হাউ? আপনি নর্মালভাবে চিন্তা করেন, একটা শেয়ার ডাউন ট্রেন্ডে ছিল, আই এগ্রি, ডাউন ট্রেন্ডের সময় আপনি এই কথা বলতেন, ঠিক আছে, বাট এখন যে ঘটনা ঘটতেছে সেই ঘটনাটার রিয়াকশনটা কি আপনি একটু মিলান ভাই। এভাবে উঠবে, এভাবে এভাবে এভাবে, যখন ডিস্ট্রিবিউশন জোনে যাবে আপনি দেখবেন বা বুঝবেন বা হোয়াট এভার ইট ইজ, এটা পরের পার্ট। এখনও ম্যাক্সিমাম শেয়ার ডিস্ট্রিবিউশন জোনে যায় নাই, সত্যি বলতেছি, এখনও ম্যাক্সিমাম শেয়ার ডিস্ট্রিবিউশন জোনে যায় নাই। তো এই যে নামতেছে এটা তলানিতে কোন আক্কেলে যাবে? এটা তো তলানিতে যাওয়ার সুযোগ নাই, কারণ এই স্টকটা তো আপ ট্রেন্ডে আছে, তার তো ডাউন ট্রেন্ড শেষ। এইটাও যদি আমি আপনাকে না বোঝাইতে পারি, আপনি যদি মনে করেন রহিমা ফুড এখন আবার নতুন করে 65 টাকার নিচে চলে যাবে অ্যাট লিস্ট আগামী 1 বছরের মধ্যে আপনি এটা আশা করেন, তাহলে ভাই আপনার শেয়ার মার্কেট থেকে আজই এক্সিট করা উচিত, কারণ আপনি ট্রেন্ডই বোঝেন না। আর আপনি যদি ট্রেন্ড না বোঝেন সেই ক্ষেত্রে আপনি ট্রেডিং করার চেষ্টা করা কোনোভাবেই উচিত না। এরপর একটা পয়েন্ট বলেছিলাম আপনাদেরকে যে সস্তা মনে করে কখনো ট্রেড নিব না, ট্রেন্ড দেখে ট্রেড নিব। আপনি যদি এই জিনিসটার রিয়েল এক্সাম্পল মেলানোর চেষ্টা করেন, বহুত স্টক আছে, আপনি এসএসসি স্টিল, আপনি পিডিএল, আপনি সাইপ পাওয়ার, আপনি বহুত শেয়ার পাবেন যে স্টকগুলো আসলে, এগুলো বাদ দেন, এগুলো আসলে এখনও কি বলে ওটাকে, রাফ খাতা পর্যায়ে আছে, এখনো কনক্রিট হইতে পারে নাই, কারণ শেয়ারের কোনো বটম কিন্তু নাই। দেখেন এই শেয়ারের বটম ছিল এইটা, আমি বলছিলাম, আমি স্বীকার করতেছি, আমি গ্রুপে এক সময় বলছিলাম এই শেয়ারের বটম এইটা হতে চলেছে। এইখানে ডাবল ডিগ্রি বুলিশ ডাইভারজেন্স আছে, ভলিউম ড্রাই হয়ে গেছে, ভলিউম বাড়া শুরু করছে, ABCD সব কিছু ঠিকঠাক, কিন্তু যখন মাত্র মার্কেটে ঘোষণা আসলো যে বন্ধ কোম্পানিগুলো, বন্ধ শেয়ারগুলো আস্তে আস্তে ডিলিস্ট হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে প্রাইস ফল। আমি কি বলছি, মার্কেট ডাজেন্ট কেয়ার, আপনার কয় টাকা লস হচ্ছে, মার্কেট ডাজেন্ট কেয়ার, মার্কেটের এই বিষয়গুলো দেখার কোনো সুযোগ নাই। এই কারণে আমি সবসময় বলি দেয়ার ইজ নো বটম ইন দ্য শেয়ার মার্কেট। সো কখনোই বটম ধরার চেষ্টা করবেন না, আপনার দায়িত্ব একটা আপসুইং তৈরি হয়ে, যখন এই শেয়ারটা ধরেন এখান থেকে এটা একটা সুইং, এই একটা সুইং, এটা কত দূর যাবে এখানে আমি জানি না, হয়তো উঠবে এখান থেকে, বাট এই পর্যন্ত যখন থাকবে তখন এই শেয়ারটা আমার কাছে অ্যাকুমুলেশন। যেদিন এই শেয়ারটা এই যে 8 টাকা 10-20 পয়সা বা কত আমি এক্সাক্ট ফিগার জানি না, এইটা ব্রেকআউট দিবে, তখন আমি ভলিউম হালকা ড্রাই হওয়ার পরে এইখানে এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করব। তাহলে আমার একটা পসিবিলিটিস থাকবে যে এটা হাই ভলিউম পেয়ে এইভাবে লাফায় বাড়বে কিনা আমি সেটা জানি না, কিন্তু যখন আমি এইখানে ব্রেকআউট করার পরে কিনবো, আমি এটা জানি যে এটা নিচে গেলেও লোয়ার লো তৈরি করবে না।
দ্যাটস দ্য ডিফারেন্স। সো কখনো আসলে সস্তা হয়ে গেছে এই কারণে আমি শেয়ার কিনবো, এইটা ট্রেডিংয়ের ক্ষেত্রে মনে করেন না, আপনি ইনভেস্টমেন্টের জন্য মনে করতে পারেন। যদি আপনি শুধুমাত্র ডিভিডেন্ড ফোকাসড হন তাহলে আপনি সস্তা হইলে সস্তা দেখে দেখে কিনেন, বাট ট্রেডিংয়ে এই কনসেপ্ট 100% ভুল। বাজারের ভলিউম বুঝে ট্রেড নেওয়া, এটা অনেকবার বলেছি, বাট একটু সামারাইজড করে দেই। আমরা যেটা করি সেটা হচ্ছে, দেখেন এখানে একটু সামারি লেখার চেষ্টা করছি। 1000 কোটি প্লাস লেনদেন যখন মার্কেটে হয় তখন ব্যাংক সেক্টর যদি উঠেও মানে কি, মানে 1000 কোটি প্লাস লেনদেন হইলে ব্যাংক সেক্টর কিন্তু গত মুভমেন্টে ভালো করছে। এখন ব্যাংক সেক্টর কারেকশনে আছে, আপনারা জানেন কারেকশনে আছে, কতদিন কারেকশনে থাকতে পারবে আইডিয়া দিছি, কারেকশন শেষ হয় নাই সেই কথাটাও বলছি। সো এইটা নিয়ে কথা বলতেছি না, বাট কারেকশন শেষ করবে আগামী কিছু দিনের মধ্যে, ব্যাংক সেক্টরের কারেকশন শেষ হয়ে আসবে এবং তারপর ব্যাংক সেক্টর আবার ফর্মে ফিরবে, বাট সেটা ডিফারেন্ট কেস। বাট কথা হচ্ছে যখন মার্কেটে 400 কোটি ভলিউম পার ডে লেনদেন, আপনি জিপি কিনতেছেন, আপনি রবি কিনতেছেন, আপনি যখন কিনতেছেন আপনার মধ্যে কমন সেন্স কাজ করে না। কথাটা খারাপ শোনা যাচ্ছে, বাট আমি একটু আপনাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে কেন আপনার কমন সেন্স কাজ করে না। আপনি দেখেন জিনিসটা, রবির শেয়ার সংখ্যা হচ্ছে 523 কোটি এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে এই মুহূর্তে কত, 27 টাকা। এখানে ডিরেক্টরের শেয়ার আছে, এগুলো আনচেঞ্জড, এটা সেটা ঠিক আছে, বাট তারপরেও যে ধরে নিচ্ছি আমি মোটা দাগে 10% শেয়ার হচ্ছে ফ্রি ফ্লোটিং অবস্থায় আছে, কথার কথা। তো 10% শেয়ার যদি থাকে তাহলে 50 কোটি শেয়ার হচ্ছে ফ্রি ফ্লোটিং আছে। 50 কোটি শেয়ারকে যদি কোনো কারণে এইখান থেকে 2 টাকা প্রাইস বাড়াইতে হয় তাহলে 100 কোটি টাকা লাগবে। কথা বোঝার চেষ্টা করেন, 50 কোটি শেয়ার ফ্রি অবস্থায়, 50 কোটি নাম, এটা জাস্ট রাউন্ড ফিগারে বলছি, 50 কোটি শেয়ার এই মুহূর্তে লেনদেনযোগ্য অবস্থায় আছে, ডিরেক্টর তো না বলে সেল করবে না। তাহলে এই 50 কোটি শেয়ারের দাম 2 টাকা বাড়াইতে হইলে 100 কোটি টাকা লাগবে। তাহলে মার্কেটে যেদিন 1000 কোটি প্লাস বা 800, 1000, 1200, 1500 কোটি টাকা ট্রানজ্যাকশন হবে সেই দিন সম্ভব যে রবিজিপির মতো একটা দুইটা শেয়ারকে হল্ড করানো। মার্কেটের কাছে 1000 কোটি টাকা আছে ওই দিন, মার্কেট চাচ্ছে যে 100 কোটি টাকা আমি রবিকে দিয়ে দেই, দ্যাট ইজ ওকে। বাট মার্কেটের লেনদেন 300, 400, 500, আপনি কিভাবে কল্পনা করেন যে 300-400 কোটি টাকা লেনদেনের সময় রবি জিপি কেন বাড়ে না, প্যাটবিসি কেন বাড়ে না? এই প্রশ্ন আপনি অ্যানালিস্টদেরকে ইনবক্সে গিয়ে করেন। একটু ক্যালকুলেশন করবেন। শেয়ার মার্কেট ম্যাথমেটিক্যাল খেলা না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের একটা রেজাল্ট শেয়ার মার্কেটে আছে। সো আপনাকে ডেফিনেটলি এই ক্যালকুলেশনগুলো একটু বেসিক লেভেলগুলো ক্লিয়ার করে আসতে হবে। সো আপনাকে মার্কেটের ভলিউম দেখে, মার্কেটের ভলিউমের সাথে সাপোর্ট করে এই ধরনের শেয়ারে ট্রেড নিতে হবে। আমি একটু আরও মোটা দাগে বলে দিচ্ছি। ধরেন রিসেন্টলি আপনারা দেখছেন যে জেমিনি সি ফুড, রহিমা, ওইটা সেটা, দেশ গার্মেন্টস, মানে মোটা দাগে লো পেইড যত শেয়ার আছে সবগুলো বাড়ছে, কিছু এখনও খুব বেশি বাড়ে নাই, সেগুলো বাড়বে, গ্যারান্টেড বাড়বে আপ ডাউন করে করে। বাট দ্য থিং ইজ, এরপরে আপনি কি করবেন দেখেন, যখন লো পেইড আপনি দেখবেন যে মানে একদম ছোটো লো পেইডগুলো শেষ হয়ে গেছে বাড়া, তখন আপনি খেয়াল করলে দেখবেন মার্কেটে কিছু ছোটো লো পেইড আছে, যেমন শেয়ারগুলোর মূল্য হচ্ছে 20 টাকা 30 টাকা, বাট সংখ্যায় অনেক কম। আমি একটু নাম ধরেই বলি আপনাদেরকে, 2-3টা বলবো, বেশি না, এবং এগুলো ট্রেড নেওয়ার জন্য না, বোঝার জন্য যে এগুলো কখন বাড়তে পারে। একটা হচ্ছে সালভো কেমিক্যালের শেয়ার সংখ্যা মনে হয়, দেখে বলি ভাই, পরে বলবেন সব কিছু বানায় বলে, আন্দাজি কুন্দাজি বলে, শেয়ার সংখ্যা 6 কোটি। আপনি যদি আইটি সেক্টরে যান, আপনি বিডিকম, ইনটেকের শেয়ার সংখ্যা দেখে মনে হয় 3 কোটি। ইনটেকের শেয়ার সংখ্যা 3 কোটি, বিডিকমে হয়তো বা 6 কোটি। আপনি টেক্সটাইলে গেলে কিছু পাবেন, তোস্টিফা, সিমটেক্সের শেয়ার সংখ্যা 7 কোটি। আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করতেছি সেটা বুঝেন, ওই শেয়ারগুলো কেনা কিন্তু জরুরি না। বিষয়টা হচ্ছে, যখন আপনি দেখতেছেন অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, এইটা সেটা অনেক বেড়ে গেছে, এই শেয়ারগুলোর সংখ্যা ছিল, পেইড আপ ক্যাপিটাল শেয়ার সংখ্যা ছিল 1 কোটি, 2 কোটি, 3 কোটির মধ্যে, এখন এগুলো অনেক বেড়ে গেছে, তাহলে আমি এখন কোন দিকে যাব? এখন আপনাকে দেখতে হবে যে মার্কেটে 20, 30, 40 টাকা দাম, শেয়ার সংখ্যা 4 কোটি, 5 কোটি, 6 কোটি, 7 কোটি, 8 কোটি, মানে এগুলোও কিন্তু লোপেড শেয়ার। এগুলো আপনি একদম ফুল ফেস লোপেড শেয়ারের ক্যাটাগরিতে পাচ্ছেন না, বাট ছোট শেয়ারের মধ্যেও প্রচুর লোপেড শেয়ার আছে, যেমন ইন্স্যুরেন্স সেক্টর পুরাটা লোপেড শেয়ার, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর লোপেড শেয়ার, আইটি সেক্টর পুরাটা লোপেড শেয়ার, একটা দুইটা বাদে আর কি, ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে লোপেড শেয়ার। এই যে সালভো কেমিক্যাল বললাম, এই যে টেক্সটাইল থেকে সিমটেক্স বললাম, আরও 2-1টা আছে, এই শেয়ারগুলোর দিকে নজর দেন। যদি জেমিনি সি ফুড, রহিমা ফুড, অমুক ফুড, তমুক ফুড ডাবলের বেশি বাড়তে পারে, তাহলে এই 20-30 টাকা দামের শেয়ারগুলোও ডাবলের বেশি বাড়তে পারে। আজকে আমার কথাগুলো চাপাবাজি মনে হইতে পারে, আমি আপনাকে গ্রুপে প্রমোট করতেছি না যে এই স্টক বাড়লে আমার কোনো লাভ হবে, বা আপনি আমাকে প্রফিট শেয়ার দিবেন, বা আমি আপনাকে কিনতেই বলছি ওই শেয়ারটা বাড়বে, এরকম কোনো কিছুই কিন্তু না। সো আমি আপনাকে জাস্ট ধারণা দিচ্ছি যে ওই যে একটা লো পেইডের সিরিজ, যেটা অনেক বেড়ে গেছে, আপনি ধরতে পারতেছেন না, সাহস করতে পারতেছেন না, যদিও এখনও ধরার অনেক সুযোগ আছে, লাস্ট উইকেও 2টা লো পেইড ধরছি, বাট
সেটা সবাই পারবে না, ঠিক আছে। এখন আমি যে অপশনগুলোর কথা বললাম এগুলোর দিকে নজর দেন, এগুলোর পেইড আপ ক্যাপিটালের দিকে খেয়াল করেন। এগুলো এখনও 1 মাস আগে রহিমা ফুড, জেমিনি, ওইটা সেটা যেই লেভেলে ছিল এগুলো এখনও সেই লেভেলে আছে, আরও পাবেন আরও। আসলে এইভাবে বলতে গেলে প্রমোট করার মতো ব্যাপার চলে আসে। দেখেন এই যে বিডি থাই ফুড 8 কোটি, মানে যদি ফুড সেক্টর মুভ করে এই শেয়ার বাড়তে বাধ্য, আজকে বাড়বে না কালকে বাড়বে, কত দূর যাবে এটা ডিফারেন্ট ডিসকাশন। আমি ওই ডিসকাশনে ছায়া বিতর্কিত হওয়ার জন্য রাজি না, বাট আমি আপনাকে যে মেসেজ দিচ্ছি সেই মেসেজ যদি আপনি বুঝেন তাহলে আসলে আপনার শেয়ার খুঁজতে বা মার্কেটের হিন্টস বুঝতে কোনো কষ্ট হবে না। আসেন এরপরের পয়েন্টে চলে যাই। এরপরের পয়েন্ট হচ্ছে সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, সেটা হচ্ছে মার্কেটের সাথে সবাই দেখি অ্যাকুরেট হওয়ার চেষ্টা করে। আমি আগে করতাম, দ্যাট ইজ মাই ভুল। আমি প্রচুর পরিমাণে শিক্ষা পেয়েছি মার্কেটের সাথে অ্যাকুরেট হইতে যাওয়ার চেষ্টা করে। আমার সাথে যেটা ঘটছে সেটা হচ্ছে আমি 10টার মধ্যে 7টা 8টা ট্রেড সঠিক নিতে পারছি, বাট দিন শেষে আমি অনেক বেশি প্রফিটেবল হইতে পারি নাই। দ্যাটস দ্য ট্রু। কারণ কি, আমি প্রফিট করছি 8টা শেয়ারে আমার প্রফিট পার্সেন্টেজ 7%, 8%, 10%, 12%, 15%, 17%, মানে একটা মোটা প্রফিট, হিউজ প্রফিট আমার কাছে। সো ওই ট্রেডিংটাই করছি অনেক বছর। আবার যখন স্টপ লস হয়েছে আমার মধ্যে এইটা পজিটিভনেস ছিল, আমি ম্যাক্সিমাম সময় স্টপ লস দিছি, বাট বছরে 1টা 2টা মিস হয়েছে ভাই। ওই যে বছর 1টা 2টা মিস হয়েছে ওইটা অনেকখানি প্রফিটেবিলিটি মানে টোটাল প্রফিটেবিলিটি কমিয়ে ফেলছে। বাট আলটিমেটলি যেটা শিখছি বা যেটা এখন ফলো করছি এবং উপকৃত হচ্ছি, হাজার মানুষ উপকৃত হচ্ছে এবং প্রাউডলি বলতে পারতেছি, সেটা হচ্ছে রিস্ক রেওয়ার্ড রেশিওর সম্পর্কে মাস্টার কনসেপ্ট ব্রেনে ধারণ করা। নট থিওরি, নট বইয়ে কি লেখা আছে, নট আপনি কি মুখস্থ করে আসছেন, ব্রেনে ধারণ করতে হবে। একটা সিম্পল ম্যাথ আমি আপনাদেরকে দেখাই। 10টার মধ্যে 8টা সঠিক হবেন, 10টার মধ্যে 8টাতে সঠিক হয়ে আপনি 5% করে 5 40% প্রফিট করবেন। 2টাতে যদি আপনি 10% করেও লস করেন আপনার প্রফিট অর্ধেক চলে যাবে। 2টার মধ্যে একটা যদি স্টপ লস মিস করে ফেলেন পুরো প্রফিট চলে যাবে। আপনি মার্কেটের সাথে প্রফিট অ্যাকুরেট হয়েও আপনার কোনো লাভ হবে না। আর তার থেকে বড় কথা, মার্কেট আপনাকে মার্কেটের সাথে 80% টাইম সঠিক হইতে দিবেই না। যারা গলাবাজি করে বলে বা বলি, আমার কথা বলতেছি, আমি মানুষের কথা নিয়ে না বলি। ধরেন আমি গলাবাজি করে বলি যে আমার আসলে 80% অ্যাকুরেসি, 75% অ্যাকুরেসি, এইগুলো আসলে কতটুকু সত্য আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ইউএসএর যে মানে একদম হাইলি প্রফেশনাল, হাইলি স্কিল্ড লেভেলের যে ইনভেস্টমেন্ট ফার্মগুলো আছে, তাদের বাৎসরিক গড় ট্রেডিং অ্যাকুরেসি ইজ 40%। আমি বললাম আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, বই পড়েন, রেফারেন্স আছে, এগুলো অনলাইনে পাওয়া জিনিস। সো আমি বানিয়ে কিছু বলার কোনো সুযোগ নাই। তো এই 40% অ্যাকুরেসি দিয়ে তারা হিউজ প্রফিট করতে পারতেছে। হাউ? 6টা ট্রেড তার লস, 4টা ট্রেডে সে প্রফিটেবল, তারপরে সে লাভ করতেছে। আর আমাদের দেশে আমার মতো কুখ্যাত নামি দামি অ্যানালিস্ট যারা আছে তারা হচ্ছে বলতেছে আমরা 80% অ্যাকুরেট, অথচ দিন শেষে আমাদের পুরো কমিউনিটিকে নিয়ে আমরা প্রফিট করতে পারতেছি না। তাহলে ভুলটা কোথায়, গ্যাপটা কোথায়? আপনি অ্যাকুরেট হওয়ার চেষ্টা করতেছেন, আপনি প্রফিট বাড়াইতে পারতেছেন না, আপনি শুধুমাত্র মানে মুড সুইংয়ের মতো ট্রেডের মধ্যে সুইং করতেছেন, বাট আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। সো আপনি ক্যালকুলেশনটা খেয়াল করেন, 5টা স্টক আপনি ট্রেড করছেন, 5টা স্টকে আপনার 5 টাকা করে লস হয়েছে, 10টার মধ্যে 5টা স্টকেই আপনার লস হয়েছে এবং 5% করে প্রতিটাতে লস হয়েছে। সেই ক্ষেত্রে আপনি দেখবেন দিন শেষে কত, আমি এটা 1 টাকার উদাহরণ দিয়ে বুঝাইছি। ধরেন 10টার মধ্যে 5টা ট্রেড সঠিক, 5টা ট্রেড ভুল, যদি এইটা আপনার রেশিও হয় অর্থাৎ 50% অ্যাকুরেসি, এবং আমি দাবি করতেছি ভিডিওতে পাবলিকলি এত হাজার অডিয়েন্সের সামনে আমার অ্যাকুরেসি 50%-এর ওপরে, বাট আমার অ্যাকুরেসি 80%-এর নিচে। আবার বলছি, আমার অ্যাকুরেসি 50%-এর ওপরে এবং আমার অ্যাকুরেসি 80%-এর নিচে। আমি কখনোই কোনোভাবেই মনে করি না যে কখনো আমি ধারাবাহিকভাবে 80%-এর উপরে অ্যাকুরেট হইতে পারছি। ইভেন আমি এটাও বিশ্বাস করি না যে আমি কখনো ধারাবাহিকভাবে 70%-এর উপরে অ্যাকুরেট হইতে পারবো। এখন পারতেছি সেটা ভাই ডিফারেন্ট কেস। এখন মার্কেট ভালো তাই আমার অ্যাকুরেসি বাড়ছে, সেটা আপনারও বাড়ছে, যে বুঝে না তারও বাড়ছে, সে কিনলে তারও প্রফিট হচ্ছে। বাট এর মানে এই না যে এটা ধারাবাহিক অ্যাকুরেসি। আমি ধারাবাহিক অ্যাকুরেসির কথা বলতেছি, যেটা ডাউন ট্রেন্ডেও করতে পারি সেটা বোঝাচ্ছি। সো আপনি যদি 5টা লস করেন এবং প্রতিটা ট্রেডে যদি আপনি 10% করে মানে 1 টাকা করে লস করেন, 5 টাকা আপনার লস হবে। পক্ষান্তরে আপনি যদি 5টা ট্রেড নেন এবং 1:3 যদি আপনি প্রফিট করতে পারেন প্রতিটাতে, 5টাতে প্রফিট 5টাতে লস, সেই ক্ষেত্রে আপনার 3 টাকা করে মানে 1:3 মানে কি 30%, আমি এখানে 1 টাকা করে ধরছি। সো 15 টাকা প্রফিট, দিন শেষে 5 টাকা লস বাদ দিয়ে দিলে আপনার 10 টাকা লাভ থাকবে। বাট যেটা আমরা ভুল করি, 5টা লস হয় 5 টাকা, 5টার প্রফিট হয় 5 টাকা। দিন শেষে আমরা বলি যে ট্রেডিং হচ্ছে একটা কি, ওই যে পিছলা বাসে বানর উঠার উদাহরণটা আমরা অনেকে দেই।
তাদের কোনো দোষ নাই, কারণ ট্রেডাররা ট্রেডিং করে এইভাবে, যে কারণে তারা এই উদাহরণটা দেয়, যতটুকু প্রফিট করে ততটুকুই লস করে, এই কারণে বছর শেষে আলটিমেটলি কিছুই থাকে না। সো আপনাকে নিয়ত করতে হবে এবং ফিক্সড হইতে হবে যে আমার স্টপ লস যতটুকু হবে আমার প্রফিট টার্গেট অ্যাটলিস্ট তার 3 গুণ হবে। যদি তার 3 গুণ আমি না পাই, প্রয়োজনে আমি কেনা দামে সেল করে দিব, বাট একটু বাড়ছে ভয় পেয়ে ভাই সেল করব না। এরপর কিছু কমপ্লেইন এবং এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে অনেকে বলছে যে এই যে ভালো সময়টা গেল, হ্যাঁ অনেক প্রফিট হয়েছে অনেকের, ট্রু, শেয়ার মার্কেটে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন আপনি দিচ্ছেন, অনেকে দিচ্ছে যে তাদের অনেকে ফলোয়ার যাদের আছে তাদের লস রিকভার হচ্ছে, কিছু মানুষের হচ্ছে, কিছু মানুষের এখনও হয় নাই, দুটোই সত্যি, বাট অনেকের হয়েছে এটাও সত্যি। আমার কাছে রেকর্ডেড ইভিডেন্স আছে, পোর্টফোলিও আছে, সো আপনি দেখতে চাইলে আমি আপনাকে দেখাইতে পারবো, কোনো অসুবিধা নাই, এবং আমি দেখাচ্ছি, নিয়মিত দেখাচ্ছি, মাঝে মাঝেই পোস্ট দিচ্ছি। তো সমস্যা হচ্ছে আমি যে 3টাই স্টক কিনছি 3টাই স্টপ লস হয়েছে। এটার কয়েকটা কারণ আছে, আমি আপনাকে কারণগুলো বলছি, একটু মিলিয়ে নেন, তারপরে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। প্রথম উত্তর হচ্ছে, চেক করে দেখেন একই সপ্তাহে কোনো একটা পার্টিকুলার সেক্টর বাড়তেছিল, সেই টান দেখে একই সেক্টরের 3টা স্টক আপনি কিনে ফেলছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লো ভলিউমের মার্কেট চলতেছে, আপনি হাই পেড কিনে হোল্ড করে বসে আছেন। নাম্বার 3, ইন্স্যুরেন্সের কারেকশন চলতেছে, আমি এটা ইন্স্যুরেন্স কথার কথা বলছি, এটা টেক্সটাইল হইতে পারে, আইটি হইতে পারে, কারেকশন চলতেছে, ব্যাংকের যেমন এখন চলতেছে, আপনার হাতে 3টাই ইন্স্যুরেন্স ছিল ওই সময়, আপনি ধরে বসে আছেন কিনা। সো এই যে কমন 3টা অপশন আমি আপনাকে বললাম, এর বাইরে আরেকটা সবচাইতে কমন যেটা আছে সেটা নাইবা বলি, সেটা হচ্ছে কেনার সময় আবেগে আমরা বাই রেটের ওপরে গিয়ে স্টক কিনি, এর ফলে যেটা হয় স্টপ লসটা অনেক বড় হয়ে যায়। আমি একটা কথা সবসময় অন্ততপক্ষে আমার ট্রেনিং পার্টিসিপেন্ট যারা আছে বা যাদের সাথে আমি কানেক্টেড থাকি তাদেরকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে, ভাইয়া 3টা স্টক দিচ্ছেন, কোন স্টকটা কিনবো বুঝতেছি না, 3টার মধ্যে 3টাই তো ভালো লাগতেছে, বা কোনটা বেশি ভালো হইতে পারে। দেখেন আমি অনেস্টলি একটা অ্যান্সার দিচ্ছি, কোনো অ্যানালিস্ট যদি 3টা স্টক দেওয়ার পরে সে জানতো যে এই 3টার মধ্যে কোন স্টকটা পার্টিকুলারলি আসলে সবচাইতে ভালো হবে, তাহলে সে সমস্ত স্টক সেল করে দিয়ে আইএসএন লিমিটেড ওই স্টকটাই কিনতো, যেটা অনেক ভালো হবে। যদি আমি জানতাম যে আইএসএন লিমিটেড 45 টাকা ব্রেক করার পরে 1-2 সপ্তাহের মধ্যে 100 টাকার উপরে হয়ে যাবে, আমি সমস্ত কিছু সেল করে দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে এসে, হাউস লোন নিয়ে, মানে যত কিছু যা আছে নিয়ে এসে আইএসএন লিমিটেড কিনতাম। আমি তো অ্যানালিস্ট, আমি তো ধরছি, আমি তো কেনাইছি, আমি কিনতে পারছি সবগুলো সেল করে সমপরিমাণ টাকার? সেটা তো পারি নাই। একটা ট্রেডে যতটুকু ট্রেড এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি থাকে সেইটা একটা মানে কি বলবো, কমফোর্টেবল কল, রেগুলার কল, সেটা ঠিক আছে। সো এইটাই বাস্তবতা, এবং যেহেতু এইটাই বাস্তবতা সেহেতু আমাদেরকে শিওর থাকতে হবে যে কেনার সময় যাতে আমি ঠিক হিসাবটাতে কিনি। একজন অ্যানালিস্ট 3টা স্টক সিলেক্ট করেছে মানে সে ওই 3টা স্টক নিয়েই সমপরিমাণ আশাবাদী। বাস্তবতা হচ্ছে এই 3টা স্টকের মধ্যে কোনটা 100% বাড়বে, কোনটা 50% বাড়বে এবং কোনটাই স্টপ লস হবে সেইটা মার্কেটের হাতে। কারণ 3টা স্টকের চার্টের বেসিসে একজন অ্যানালিস্ট সিদ্ধান্ত নিয়েছে যে এই 3টা স্টক শর্ট লিস্ট করা যায় ট্রেড করার জন্য। সো এইভাবে কখনো চিন্তা করবেন না যে কোন পার্টিকুলার স্টকটাই দ্বিগুণ হবে, এইটা খুঁজে বের করে দেন বা এটা খুঁজে বের করি, এইটার পিছনে আপনি যতদিন সময় নষ্ট করবেন পুরাটাই আপনার ওয়েস্ট অফ টাইম হবে। কারণ পৃথিবীতে এটা পসিবল না। পৃথিবীতে যদি এটা পসিবল হইতো তাহলে ওয়ারেন বাফেট বা অন্য যারা আছে যে কেউ তারা সমস্ত অ্যাসেট বিক্রি করে দিয়ে, কারণ একটা স্টক কিন্তু অনেক বড়, একটা স্টক কিনতে গেলে আপনি সমস্ত কিছু বিক্রি করে একটা স্টক পুরোটা কিনতে পারবেন না। সো তাহলে মানুষ ওই একটা স্টকই কিনতো। সো এটা যেহেতু প্র্যাকটিক্যাল না, এইটা ভাবার কোনো দরকার নাই, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে 3টা স্টক আমার কাছে শর্ট লিস্টেড হয়েছে, 3টাই আমার কাছে ভালো লাগতেছে, এখন তাহলে আমি কোনটা কিনবো? কেনার সময় আমি খেয়াল করব যে কেনার দিন কোন স্টকটার স্টপ লস সবচাইতে ছোট হচ্ছে। যেই স্টকটার স্টপ লসের পরিমাণ সবচাইতে পার্সেন্টেজের দিক দিয়ে ছোট হবে সেই স্টকটা আমরা ট্রেড করব, এবং সেই স্টকটা ট্রেড করলে লস লাভ যতটুকুই হোক না কেন আপনি বছর শেষে সবচাইতে কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন। কারণ নাম্বার অফ ট্রেডের ক্ষেত্রে আপনার নাম্বার অফ পার্সেন্টেজের পরিমাণ ছিল লসের দিকে সবচাইতে কম। আপনি যখন লস করবেন, টানা যদি 10টার মধ্যে 7টাও লস করেন, আপনার মাত্র 3-4-5% করে 30% লস হবে। 3টা ট্রেডে আপনি যদি অ্যাটলিস্ট 10% করে ওই যে T2 T3 মতোই করেন, তারপরেও আপনার বছরের সাথে 3 ট্রেড দিয়ে ওই 7টা ট্রেডের লস আপনি রিকভার করে ফেলতে পারবেন, যদি আপনি কেনার সময় ছোট স্টপ লস ফলো করে তারপরে সেটা কিনেন। এরপর যে সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে আপনি নিজে অ্যানালিসিস বুঝেন না। এটা কোনো দোষ না যে আপনি বুঝেন না, বোঝা উচিত, শেয়ার মার্কেটে আসলে ব্যবসা করতে চাইলে বোঝা উচিত, বাট আপনি বুঝেন না এটা অনেক বড় অন্যায়। ব্যাপারটা এরকম না, কারণ আপনি হয়তো আপনি ডাক্তার, হয়তো আপনি ইঞ্জিনিয়ার, হয়তো আপনার জব ব্যবসা অনেক কিছু থাকতে পারে, হয়তো বা আপনি যে কাজটা করছেন সেই কাজটার মূল্যায়ন বা সেই কাজটার গুরুত্ব বা সেই কাজটার টাইম ভ্যালু, মানি ভ্যালু আপনার কাছে শেয়ার মার্কেটের চাইতে বেশি হইতেই পারে, খুবই স্বাভাবিক।
সো সেই ক্ষেত্রে আপনি এটার পিছনে অনেক সময় নাই দিতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আপনি না দিতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন ধরনের শেয়ারে যাব, কী ধরনের প্রফিট রেশিও সেট করে টার্গেট করব, আর আমি যদি ট্রেডার হইতে চাই, তাহলে আমি যদি অ্যানালিসিস শিখতে চাই শিখি, সেই ক্ষেত্রে আমি কী করবো। আমি একটা হাই লেভেলে বলে দিচ্ছি আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমি বর্তমান মার্কেটের পার্সপেক্টিভে বলছি। ওই টেক্সটাইল নিয়ে তো কিছুদিন আগে রিউমার ছড়াইছিল, বাড়বে না অমুক তমুক। আমি বাড়বে বলছিলাম দেখে আবার অনেকে কমেন্ট করছিল বাড়ে না তো, এই সেই অমুক তমুক। একটু দেখেন, আমি আপনাদেরকে এগুলো বলে লাভ নাই বা বলা উচিতও না, কিন্তু মাঝে মাঝে বলতে ইচ্ছে করে। কেন জানেন? নিজেকে প্রমোট করার জন্য না, বাট বলতে ইচ্ছে করে হচ্ছে মানুষকে জবাব দেওয়ার জন্য, যারা আসলে না বুঝে, মানে যারা বুঝে তাদের চাইতে বেশি বোঝার চেষ্টা করে, তাদের প্রতি আমার রাগ ওঠে। আমি আপনাদেরকে টেক্সটাইলে এই জায়গাটাতে দেখাইছিলাম যে যেদিন মানুষ ভয়ে টেক্সটাইল অনেক বাড়লো, তারপর সব সেল করে দিল, মানে অনেক হিউজ ভলিউম হইলো, বললো যে মামুরা খাওয়াই দিচ্ছে, স্টকগুলো আর বাড়বে না, এটা সেটা পাবলিক ধরা খাইছে অমুক তো। এনিওয়ে, সেই দিন এই ভলিউমটা হয়েছিল, রাইট? এবং এই ভলিউমটা হওয়ার দিন বলছে টেক্সটাইল সেক্টর আর বাড়বে না বা কিছু। তো আমি একটা স্ট্যাটাসে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে মামুরা বিক্রি করছে, বা মামু বলতে খুব বিরক্ত লাগে, মানে স্মার্ট মানি বিক্রি করছে, ফাইন বিক্রি করছে। তারা স্টকের কিছু ফান্ড তাদের আটকে ছিল, কিছু কিছু স্টকে অনেক দিন ধরে আটকে ছিল তাদের। এখন ধরেন কি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, ধরেন ম্যাক্সন স্পেন বা কোনো একটা স্টক, পার্টিকুলার স্টক যেটা ভালো ছিল, অনেক ভালো ছিল, এই স্টকটা কোনো কারণে পরবর্তীতে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে বা এবিসিডি কিছু একটা হয়েছে, হওয়ার কারণে এই স্টকটার প্রাইস অনেক ফল করছে, বাট এই স্টকটা বিক্রি করতে পারতেছিল না স্মার্ট মানি। সে হয়তো বা লসেই বিক্রি করবে, তাও বিক্রি করতে পারতেছে না, কারণ এত ভলিউম সে পায় না। কারণ ভলিউমে যদি না হয়, তার কাছে আছে ধরেন একটা শেয়ার 50 লাখ শেয়ার আছে, সে বিক্রি করবে কোথা থেকে? তাতেও তো 50 লাখ বায়ার থাকতে হবে, তো লসেও তো বিক্রি করতে পারবে না। সো তারা এই ধরনের অপরচুনিটি খুঁজে ফান্ড ফ্রি করার জন্য, যাতে করে পরবর্তী তাদের যে টার্গেট সেইটাতে ছাড়া ফান্ডটাকে সুইচ করতে পারে। সো এই দিন তারা এই ধরনের স্টক থেকে ফান্ডটাকে রিলিজ করছে, যাতে করে পরের সপ্তাহ থেকে বা পরের দিন থেকে তাদের প্রেফারেবল টেক্সটাইলের স্টকগুলোতে তারা ফান্ডটাকে ইনজেক্ট করতে পারে। আপনি দেখেন এইখানে যে ব্রেকআউট হয়েছে, পরের 2 দিন এখানে একটা রিটেস্ট হয়েছে, মানে পরের 2 দিন কমছে, এবং এই যে 2 দিন কমছে তখন হাইলি প্রমোট হয়েছে শেয়ার মার্কেট নিয়ে, মানে টেক্সটাইল সেক্টর নিয়ে, যে হাই এটা পড়ে যাবে, এটা মানে খাওয়াই দিল এই সেই হ্যান ত্যান। বাট ভাই, নিউজের লজিকটা বুঝেন, এটা কি রিউমার? এটা তো রিউমার না যে টেক্সটাইল সেক্টরের অনুদান দিতেও পারে, নাও দিতে পারে। ভাই, একটা জিনিস ফিক্সড হয়ে গেছে, সেটেল হয়ে গেছে। সো এইখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আপনি যদি ক্যান্ডেলে দেখেন তাহলে আপনি ধোকা খাবেন। আপনি দেখবেন এই লেভেলে এইখানে বড় মাত্রায় কি বলে, এই যে এখানে বড় মাত্রায় সেল হয়েছে, এবং মানুষ দেখতেছে কি, দেখেন এখানে যদি আপনি রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করেন তাহলে আপনি দেখবেন এটা তো কোনো সবুজ ক্যান্ডেল না, এটা একটা লাল ক্যান্ডেল, এবং উপরে উঠে এই পর্যন্ত উঠে নিচে নেমে গেছে। তার মানে এটা একটা ফেক ব্রেকআউট। তো এটাকে অনেকেই ফেক ব্রেকআউট হিসেবে ট্রিট করছে। এনিওয়ে, বাট আপনি যদি একটু লাইন চার্ট একটু স্মার্টলি প্রফেশনালি দেখেন, তাহলে এখানে দেখবেন এটা ব্রেকআউট আগেই হয়েছিল, ব্রেকআউট হয়েছিল ওই ঘটনার আগেই, এবং ওই ঘটনার পরে এটা কনফার্মেশন দিয়ে এটা রিটেস্ট করছে পরবর্তী 2 দিনে। এবং দেখেন তো তারপর থেকে টেক্সটাইল সেক্টর কি সুন্দরভাবে সুইং ক্রিয়েট করে করে, এই যে দেখেন একটা ফুল ফেস আপ ডাউন করে করে আপ ট্রেন্ড যাকে বলে, একদম ফুল ফেস আপ ট্রেন্ড যাকে বলে, আপ ট্রেন্ডে আছে। তো এই কথাটা আমি কেন বললাম, কি বলতে গিয়ে বলছি ভুলেই গেছি, কি বলতে গিয়ে বলছি আসলেই ভুলে গেছি। আচ্ছা, যে জায়গায় আসি ওই জায়গা থেকেই শুরু করি। সো এই যে বাড়তেছে, এই বাড়াটা কিন্তু আপনি দেখতেছেন, জিজ্ঞেস করতেছেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে টেক্সটাইল সেক্টর রেজিস্ট্যান্স কত পর্যন্ত পারবে। হ্যাঁ, এই যে এটা ফার্স্ট সুইং কেউ সে ব্রেক করে ফেলছে, দেখেন এখানে রেজিস্ট হয়ে নিচে নেমে, এই যে দেখেন লাগাই, এইখানে রেজিস্ট হয়ে নিচে নেমে এইটাকেও ব্রেকআউট করছে। এখন অনেকে দেখাবে যে এইটা তার পরবর্তী রেজিস্ট্যান্স, এইটা তার পরবর্তী রেজিস্ট্যান্স। হ্যাঁ, এইটা তার আসলেই পরবর্তী রেজিস্ট্যান্স, এগুলো বাদ দেন, এইটা তার আসলেই পরবর্তী রেজিস্ট্যান্স। বাট আমার রেজিস্ট্যান্স এইখানে। আমি আপনাদের আজকের ভিডিওতে এইসব দেখাতে চাইছিলাম না, এগুলো হাস্যকর বা এগুলো একটা ডিফারেন্ট টপিকের বিষয়। বাট আমার রেজিস্ট্যান্স কেন এইখানে, এইটা আমি আপনাদের ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না, কারণ এটাতে ব্যাখ্যা করে বুঝাইতে গেলে অনেক বিতর্ক তৈরি হবে। আমি বিতর্ক তৈরি করতে এখন আর পছন্দ করি না। তো যারা যে পরিমাণ স্কিল নিয়ে, যে পরিমাণ নলেজ নিয়ে যেভাবে ট্রেড করতে পছন্দ করে করুক, কোনো অসুবিধা নাই। আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনি করেন, তাতেও কোনো অসুবিধা নেই। বাট আমি শুধু এটা বলার চেষ্টা করতেছি, এখনও পর্যন্ত অনেক টেক্সটাইল যেই লেভেলে আছে, এইখান থেকে শুধুমাত্র সেক্টরাল চার্টের ভিউতেও আমি আপনাকে বলতে পারি যতটুকু বাড়ছে আমি বিশ্বাস করি 2025 সালেই, 26 পর্যন্ত যাচ্ছি না, 25 সালেই আরও ততটুকু বাড়বে। আমি বুঝাইতে পারছি কথাটা? সো কোথা থেকে ওইখানে চলে গেছিলাম জানি না, বাট একটু হাসি পাইছে, এই কারণে আমি আপনাদেরকে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এনিওয়ে, সো নিজে না অ্যানালিসিস বুঝলে আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি এখন বুঝতেছেন টেক্সটাইল সেক্টর ভালো করতেছে, আইটি সেক্টর ভালো করতেছে, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স একটু ভালো আছে,
লো পেড তো আছেই। আমি আপনাকে দু একটা পার্টিকুলার স্টকের নাম ধরে একটা আইডিয়া দিচ্ছি যে কম টেকনিক্যাল জানাওয়ালা মানুষদের কোন ধরনের স্টকে কীভাবে ট্রেড করা উচিত এবং টেকনিক্যাল জানা মানুষদের কীভাবে ট্রেড করা উচিত, এবং যারা জানে না তাদের কেন জানা মানুষদের ফলো করা উচিত না, এবং যারা জানে তাদের আবার কেন ওই না জানা মানুষদের ক্যাটাগরিকে ফলো করা উচিত না। প্রথমত ধরেন আপনি আইটি সেক্টরে স্টক কিনবেন এবং আপনি টেকনিক্যাল অ্যানালিসিস জানেন না, আপনার ওয়ান অ্যান্ড অনলি সিলেকশন হইতে পারে আইটিসি। একবারে বলে দিলাম, এক বাক্যে। আমি আপনাকে কালকে কিনতে বলতেছি না, স্টকটা তো 30 টাকা 35 টাকা লেভেলে কতদিন সুযোগ দিল। আপনি আপ ডাউন দেখে কিনেন, সুযোগ বুঝে কিনেন, সমস্যা নেই। এখনও অনেক স্পেস ফাঁকা আছে, টেনশনের কিছু নাই, বাট একটু দেখে শুনে। এরপর আমি যদি আপনাকে বলি টেক্সটাইলের কথা, আপনার দরকার নাই যে আপনি ওই যে যেগুলো ট্রেন্ডে আছে, লেটস সে আলহাজ টেক্সটাইল, তারপর স্টাইল ক্রাফট, এগুলো আমার পছন্দ। আমি আবার বলতেছি, কি বলে ওইটাকে যেন, বিশেষ দ্রষ্টব্য, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এগুলো আমার পছন্দ, বাট আমি আপনার উপর চাপাচ্ছি না। আপনি আমি সেম না, আপনি আমি সেম রিস্ক নিতে পারবো না। আপনি আমাকে ফলো করার চেষ্টা করেন না, আমারও উচিত না আপনাকে ফলো করার চেষ্টা করা। আমার উচিত আমার রিস্ক ক্যাপিটাল, মানে রিস্কের ক্যাপিটাইটটা কতটুকু সেটা বোঝার চেষ্টা করা, এবং আপনার উচিত আপনার রিস্কের ক্যাপিটাইটটা কতটুকু সেটা বোঝার চেষ্টা করা। আপনি যদি মিডিয়াম লেভেলের ইনভেস্টর হন, আপনার রিস্ক হালকা নিতে পারেন, বেশি না, এত অ্যানালিসিস পছন্দ না, একটু 6 মাস হোল্ড করতে পছন্দ করেন, ভাই আপনার জন্য স্কোয়ার টেক্সটাইল আছে, আপনার জন্য পিটিএল আছে, আপনার জন্য এনভয় টেক্সটাইল আছে, আপনার জন্য এখনও পর্যন্ত শাসা ডেনিম আছে, আপনার জন্য এখনও পর্যন্ত সিমটেক্স আছে। আমি যে নামগুলো বললাম খুব বেশি খারাপ পারফর্মার না, ইপিএস টিপিএস ভালো আছে, চেক করে দেখেন। আর প্রাইস পিটিএল ট্রেন্ডে চলে গেছে, একটু বেড়ে গেছে, কিনতে গেলে একটু বেশি দিয়ে কিনতে হবে। ইনভো টেক্সটাইল বাড়ছে, অনেকখানি বাড়ছে, বাট আরও জায়গা আছে ভাই, সিমটেক্স আরও জায়গা আছে, শাসা ডেনিম তো শুরুই করে নাই। তো এরকম অনেক স্টক আপনি পাবেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যদি টাইমিং করতে চেষ্টা করেন তাহলে আপনাকে টেকনিক্যাল এক্সপার্ট হইতে হবে। আপনি যদি টেকনিক্যাল এক্সপার্ট না হন এবং টাইমিং করার চেষ্টা করেন, আপনি শুধু তিরিং বিরিং করে একটা শেয়ার থেকে আরেকটা শেয়ারে ঘুরবেন, বাট আলটিমেটলি ডে ইন ডে, ইয়ার ইন ডে আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন না, প্রফিট জেনারেট করতে পারবেন না। আর কী ধরনের টার্গেট হওয়া উচিত, লেটসে আইটিসি যদি আপনি 35 টাকায় কিনেন বা 38 টাকায় 40 টাকার মধ্যে কিনেন, আপনার টার্গেট হওয়া উচিত যে আমি 1 বছর হোল্ড করবো, আমি 55-60 টাকায় সেল করব। আপনি যদি স্কোয়ার টেক্সটাইল, তারপর হচ্ছে যে এনভয় টেক্সটাইল, পিটিএল, এই টাইপের শেয়ার কিনেন, আপনার টার্গেট থাকা উচিত ছিল আমি 50-এর মধ্যে এটাকে নিয়ে ফেলবো, 50-এর আশেপাশে, এবং এটা আমি 1 বছর হোল্ড করব, এবং এটার আমার সেল টার্গেট থাকবে ±70 টাকার আশেপাশে। এটা 150 হবে কি হবে না আপনি তো জানেন না, আপনি তো অ্যানালিস্ট না, তাহলে আপনি কেন জিজ্ঞেস করতেছেন আরেকজনকে, কেন ফলো করার চেষ্টা করতেছেন কোনটা 150 হবে, রেদার দেন আপনি ওইটাকে কোয়ান্টিটি বেশিতে কিনেন। আপনি কি বলতে চান যে আপনি যে ধরেন 50 টাকাতে একটা স্টক কিনবেন, ওই স্টকটা যদি বছর শেষে 70 টাকা হয়, 50 টাকার স্টকে 70 টাকা হওয়া মানে প্রায় 45% প্রফিট। বছর শেষে 45% প্রফিট আপনাকে কোন ব্যাংক দিবে, কোন সঞ্চয়পত্র দিবে, কোন ট্রেজারি বন্ড দিবে, বা কোন বিজনেস থেকেই বা আপনি পাবেন? বাট এই ইজি প্রফিটগুলো আমরা মেক করার চেষ্টা করি না। আমরা মানে বুঝি কম, বাট ছুটি রহিম টেক্সের পেছনে। আমরা বুঝি কম, বাট আমরা ছুটি হচ্ছে দেশ গার্মেন্টসের পিছনে, এবং দিন শেষে এমন একটা জায়গায় গিয়ে কিনি, পরবর্তীতে এটা হোল্ড করবো না, সেল করবো না, স্টপ লস দিব, এইটা জিজ্ঞেস করতে করতে 1 মাস চলে যায়, এবং ততক্ষণে লস 30%। সো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, আইটি সেক্টরের নাম বলছি, টেক্সটাইলের নাম বলছি, ইন্স্যুরেন্সে আপনাদের ভাই ইন্স্যুরেন্সে ইস্টার্ন ইন্স্যুরেন্স আছে, প্যারামাউন্ট ছিল এতদিন, এখন বেড়ে গেছে, প্যারামাউন্ট ছিল, তারপর হচ্ছে পিওনিয়ার ইন্স্যুরেন্স আছে, তারপর রিলায়েন্স ইন্স্যুরেন্স, ভালো কোয়ালিটির, হাইলি কোয়ালিটির যে ইন্স্যুরেন্সগুলো আছে, এগুলো তো আপনি যদি 40 টাকার আশেপাশে পিক করে থাকেন, আপনি 60-70 টাকা ইজিলি টার্গেট করতে পারেন। বাট ডেফিনেটলি আপনাকে 1 বছর 6 মাস এরকম হোল্ড করতে হবে। আপনি ওই 7 দিনের ট্রেড করা আপনার কাজ না, এইটা আপনার কাজ না, এইটা আপনার কাজ যেহেতু না, এটা আপনি করতে গেলে বারবারই ধরা খাবেন। আপনি যার গ্রুপে থাকেন, আপনি যার সদস্য হন, আপনি আমার সদস্য হন, কোনো লাভ নাই, কারণ আপনি নিজে চার্ট বুঝেন না। আমার সদস্য হইলেই বা কি, আমি আপনাকে 5টা স্টকের চার্ট দিব, এখন এই 5টা স্টকের চার্টের মধ্যে কোনটা পছন্দ করবেন এবং কোনটা কতদিন হোল্ড করবেন কি না, সেটা কি চার্টের মধ্যে আমি বলে দিতে পারবো? আমি নয় টার্গেট বলে দিতে পারবো, সে টার্গেট পর্যন্ত কয়জন রাখতে পারে। আইএসএন তো আমার আইএসএন এখনও পর্যন্ত, এই যে আইএসএন লিমিটেড 45 টাকাতে কিনে আজকে 101 টাকা হিট করছে, এখনও পর্যন্ত 25 জন মানুষ বুকে হাত দিয়ে হোল্ড করতেছে, এবং ডেটা আমার কাছে আছে। তাহলে এই 25 জন মানুষ যে হোল্ড করতেছে, কিনছিল তো 50 জনের উপরে বা 100 জনের উপরে, তাহলে এরা এক এক ধাপে, কেউ 70-এ বেরোইছে, 70-এর আগে যদিও কাউকে বের করিনি, 70-এ বেরোইছে, কেউ 80-তে, কেউ হয়তো প্রতিদিন যখন লাল হচ্ছে তখন বেরোচ্ছে, কেউ হয়তো 150 টাকায় বেরোবে, কারো কপালে থাকলে আরও বেশিও থাকতে পারে, আমি জানি না কত দূর পর্যন্ত যাবে। বাট এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই তো আপনার প্রফিটের মার্জিনটাকে চেঞ্জ করবে, মানে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে, এই জিনিসটা ডিফারেন্সিয়েটরকে, এই জিনিসটা ডিফারেন্সিয়েটর আপনি নিজে। আপনি যতক্ষণ পর্যন্ত নিজে এই ডিফারেন্সিয়েটর ক্রিয়েট করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি বলে তো কোনো লাভ নাই, রাইট?
আমি আপনাদের আরও কিছু উদাহরণ দেখাই, লাইভ ডেটা, এগুলো সব মার্কেট সার্ভে, আমি আপনাদের দেখানোর জন্য এই কাজগুলো করি। এক ভাই, আমি সম্মানের সহিত বলতেছি, উনি জিজ্ঞেস করছে 50% প্রফিট হয়েছে, শোনা যায় ভালো কথা, বাট আজকের ডেটে 50% প্রফিট হোল্ড করতেছে বা আছে, এটা পারলে একটা দেখান। আমি ওই দিনই ওই মোমেন্টেই আমি বলছি আমারটা দেখা তো লাভ নেই, আপনি বিশ্বাস করবেন, আমি অডিয়েন্সেরটাই দেখাই। আমি কিছুক্ষণের মধ্যেই জাস্ট কালেক্ট করে নিয়ে এসে লাইভ ডাটা দেখাই দিলাম যে আইএসএন লিমিটেড 45 টাকা 23 পয়সায় বাই করা, এবং আইএসএন লিমিটেড 60% প্রফিটে স্টকটা মানুষ হোল্ড করতেছে। মানে আমি আপনাকে রিয়াল ফিগার দিয়ে কথা বলতেছি, আমার কোনো ভিডিওতে কোনো কিছুতে একটা স্টক ডাবল হবে, অমুক হবে, এই ধরনের কোনো কমিটমেন্ট থাকে না, বা এরকম কোনো কথা আমি কখনোই বলি না। বাট আমি আপনাকে এইটা বোঝাইতে চেষ্টা করতেছি, আপনি যদি এটা বিশ্বাসই না করেন যে আপ ট্রেন্ডে স্টক ডাবল হয়, তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন? আমি স্বপ্ন দেখতেছি, আমি নাম নিচ্ছি না স্টকের, আমি স্বপ্ন দেখতেছি এবং দেখতে পাচ্ছি কিছু স্টক যেগুলো 50 টাকা 60 টাকা 70 টাকায় আছে, এই স্টকগুলো আগামী 2 বছরে, বললেও তো চাপাবাজ বলবেন, বলতে ইচ্ছে করে না, বাট আগামী 2 বছরে আমি 1000+ আশা করতেছি। এখন জিজ্ঞেস করবেন কোনটা কী সমাচার, বাট এগুলো ফলো আপ করার বিষয়, টাইম টু টাইম দেখার বিষয়, এগুলো নাও রিচ করতে পারে, এগুলো ওখান থেকে ফল ব্যাকও করতে পারে। আমি 2-1টা দেখাই আসছি আমার গ্রুপে, আমি 2-1টা দেখাই আসছি আমার ট্রেনিং গ্রুপে, বাট মেইন থিং হচ্ছে আপনি তো বিলিভ করেন না। আপনি যদি বিলিভ না করেন তাহলে আমি আপনাকে কীভাবে জিনিসটাকে বিশ্বাস করবো? দেখেন, আমি রিসেন্টলি একটা ছোট্ট সার্ভে করছিলাম, সার্ভেতে বেশি মানুষ ভোট দেয় নাই, মাত্র 353 জন মানুষ ভোট দিছে। বাট এখানে খেয়াল করেন 30%+ প্রফিট আছে, বাট সেল করে নাই, এখনও হোল্ড করতেছে 14% মানুষ। 20%+ প্রফিট আছে, এখনও হোল্ড করতেছে 27% মানুষ। 10%+ প্রফিট আছে, এখনও হোল্ড করতেছে 24% মানুষ। খেয়াল করেন 20%-এর ক্যাটাগরিটা কিন্তু 10%-এর চাইতে অলরেডি বেড়ে গেছে। এটা মার্কেটের বদৌলতে বাড়ছে, এটা আমার আপনার জন্য বাড়ে নাই, বাট মানুষ কিন্তু হোল্ড করা শুরু করছে। এটা আপনাকে তাই বোঝায়। 5% মানুষ আছে যারা 50%+ প্রফিট নিয়েও এখনো পর্যন্ত স্টক হোল্ড করতেছে। এখন আমি যখন বলবো তখন আপনার কাছে মনে হবে চাপাবাজি, যখন আমি বলবো তখন আপনি বলবেন আপনি তো অ্যানালিস্ট, আমার তাতে লাভ কি? বাট এই 5% মানুষ তো অ্যানালিস্ট না। আমি জানি না তারা আমার স্টুডেন্টও কিনা, তারা আমার স্টুডেন্ট নাও হইতে পারে। আমি এটা ক্লেম করতেছি না যে আমার স্টুডেন্ট দেখে কারো 50% প্রফিট হয়েছে। আমি আপনাকে সাইকোলজিক্যালি যেভাবে ট্রেন করার চেষ্টা করতেছি, আপনি যদি সেইভাবে ধরে রাখতে পারেন তাহলে আপনারও 50% প্রফিট হওয়া পসিবল। এবং হ্যাঁ, এটা সত্য যে 50%+ প্রফিট আসলে 5 থেকে 10% মানুষেরই হবে। মার্কেট 10,000 যাক, মার্কেট 20,000 যাক, আর যত পার্সেন্টেজই বাড়ুক, আলটিমেটলি 50%+ প্রফিট 5% মানুষেরই হবে। কিন্তু আরেকটা মজার জিনিস আপনি খেয়াল করেন, বাড়ার সময় কমতে দেখলে ধরে রাখতে পারি না। এই সেম স্ট্যাটিস্টিক্স আমি আগে নিয়েছিলাম, ইউজ পরিমাণ পার্সেন্টেজে ভোট আসছিল যে এইটাতেই সবার প্রবলেম। বাট কাকতালীয়ভাবে হোক, আর কোনো মানে আমার ক্লাসের বদলতে হোক, বা অন্যভাবে শিখে আসছেন হোক, বা মার্কেট ভালো হয়ে গেছে এই কারণেই হোক, যে কোনো কারণে হোক, মাত্র 12% মানুষ বলছে বাড়ার সময় স্টক ধরে রাখতে পারতেছে না। হোয়ারাস 12%-এর চাইতে বেশি সংখ্যক মানুষ, 14% সংখ্যক মানুষ বলতেছে 30%+ প্রফিট নিয়ে তারা ধরে রাখছে। তার মানে মার্কেটে এখন যত সংখ্যক মানুষ ভয় পাচ্ছে প্রফিট ধরে রাখতে পারার ক্ষেত্রে, তার থেকে বেশি সংখ্যক মানুষ 20-30% প্রফিট, দেখুন 20 আর 30-কে যদি যোগ করেন এখানে প্রায় 50%-এর কাছে, না 40%+ মানুষ যারা 20-30%-এর উপরে প্রফিট নিয়ে হোল্ড করতেছে, আর সেখানে 12% মানুষ এখন ভয় পাচ্ছে স্টক হোল্ড করতে। আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, কথাগুলো একই রকম লাগতে পারে। হ্যাঁ, কথাগুলো একই রকম, কারণ মূল অবজেক্টিভ এইটাই, ডাউন ট্রেন্ডের শেয়ার অ্যাভয়েড করুন, বটমের শেয়ার পিক করবেন না, ভলিউমের সাথে থাকুন, যতক্ষণ পর্যন্ত ভলিউম আছে স্টকটা হোল্ড করুন, যতক্ষণ পর্যন্ত ভলিউম আছে। আপনি খেয়াল করেন, আপনার একটা স্টক কিনছেন, একটা স্টক কেনার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্টকটা কেনার পরে হঠাৎ করে যদি স্টকটা কমা শুরু করে, আপনি ভয় পান যে স্টকটা এখন 5% লসে আছে, এখন যদি সেল না করি লসটা তো অনেক বড় হয়ে যেতে পারে। যেই কারণে পরবর্তীতে স্টকটা যদি বড় র্যালিও করে, আপনি আসলে বড় র্যালিটা ধরতে পারেন না। কারণ কি? আপনি শুরুতে যখন কিনেছিলেন তখন আসলে আপনাকে ঝাঁকানি দিয়েছিল এবং ওই ঝাঁকিটা আপনি সহ্য করতে পারেন নাই। বাট একটু খেয়াল করেন, যখন আপনি একটা স্টক কিনেছেন, আমি আপনাকে দেখাই ভাই, দেখাই, সরি এখানে দেখানো যাবে না, এখানে তো আমি লিখে রাখছি মূল জিনিসপত্র। আমি দেখাই, সোনালী পেপার আমার লাস্ট ট্রেড মনে আছে নিশ্চয়ই। সো এইটা এই প্যাটার্ন ব্রেকআউটে সেম, এখানে ব্রেকআউট, এখানে রিটেস্ট, এখানে আমার এন্ট্রি। 157 টাকায় আমার কেনা, আমার বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় কিনছে, আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। মূল বিষয় হচ্ছে আমার ফার্স্ট টার্গেট ছিল 195 টাকা, ফার্স্ট টার্গেট ছিল। যখন এই টার্গেটটা অ্যাচিভ করে নাই, ততক্ষণ পর্যন্ত আমি ভুলেও জানতাম না যে এটা এর উপরে যাবে, রিয়েলি বলতেছি।
যখন এটা ব্রেকআউট করছে তখন আমি জানতাম যে স্টকটা এই পর্যন্ত যাবে। এখন যখন পর্যন্ত এই লেভেলটা ব্রেকআউট করবে না, হয়তো করতে পারে আগামীতে, ততক্ষণ পর্যন্ত আমি জানি না এই স্টকটা 330 টাকার ঘরে যাবে কিনা। বাট যখন মাত্র এই স্টকটা ব্রেকআউট করে ফেলবে আমি কনফার্ম হয়ে যাব এই স্টকটা 330 টাকার ঘরে যাবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতেছেন সোনালী পেপার 600 টাকা কেনা, কত পর্যন্ত যাইতে পারে? তাহলে দেখেন, আপনি যখন আমাকে এইখানে থাকতে প্রশ্ন করছিলেন তখন আমি জানতাম যে স্টকটা 195 টাকা পর্যন্ত যাবে। যখন আপনি আমাকে এইখানে থাকতে প্রশ্ন করছেন তখন আমি জানতাম এই স্টকটা এই পর্যন্ত যাবে। যখন আপনি আমাকে পরশুদিন প্রশ্ন করবেন তখন আমি জানবো এই স্টকটা এই পর্যন্ত যাবে। যখন আপনি এই লেভেলটা ব্রেকআউট করার পরে আমাকে প্রশ্ন করবেন, আমার লেভেলগুলো মার্ক করা আছে, তখন আমি জানবো 450 টাকায় যাবে। যখন এই 450 টাকা ব্রেকআউট করবে তখন আমি জানবো 600 টাকায় যাবে। এখন এইখানে থাকতেই আপনি আমার কাছে জানতে চান এই স্টকটা 600 টাকায় যাবে, যে আমি কীভাবে এটার অ্যান্সার দিব? এটা অ্যান্সার দেওয়ার ক্ষমতা তো আমার মধ্যে নাই। যাদের আছে, যারা আধ্যাত্মিক লেভেলের অ্যানালিস্ট, যারা আসলে স্বপ্নযোগে আসলে টার্গেট দেখতে পায়, তাদের কাছ থেকে আপনি জানতে পারেন। বাট আমার কাছে টার্গেটগুলো এইভাবেই ডিফাইন্ড হয়। প্লাস পয়েন্টটা কি খেয়াল করেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস পয়েন্ট হচ্ছে, লেটসে আপনি এখানে কিনছেন, এইখানে যে কোনো জায়গায়, এই পর্যন্ত উঠতে উঠতে আপনার হাতে আজকে 50% প্রফিট আছে। এখন আল্লাহ না করুক কোনো কারণে স্টকটা এই পর্যন্ত নিচে নামলো, ঠিক আছে, আপনার এই 50% কমে 35% হবে, রাইট? এখন নতুন করে যদি আপনি এখানে কিনতে চান এবং কেনার পরে যদি এখানে নামে এই 15% প্রফিটের পরে কি আপনি স্টকটা ধরে রাখতে পারবেন? জীবনেও না। ভুল বললাম? রাইট বলছি, আমি জানি আপনার ভোট দেওয়ার দরকার নেই, আমি জানি আমি রাইট বলছি। এরপর যখন এই স্টকটা ব্রেকআউট করবে এবং পরের লেভেলগুলোতে যেতে থাকবে, আপনি হাই করবেন এবং বলবেন যে এগুলো আসলে ধরা যায় না, এগুলো স্মার্ট মানিরাই ধরতে পারে, এগুলো সাধারণ পাবলিক ধরতে পারে না। সাধারণ পাবলিক কেন ধরতে পারে না তার উত্তর খোঁজার চেষ্টা করছেন? কাউকে জিজ্ঞেস করছেন? অ্যানালিস্টকে জিজ্ঞেস করছেন? বলে না কেন? অ্যানালিস্ট বলতে পারে না কেন? ও জানে না কেন? ও ধরতে পারে না কেন? অ্যান্সারটা জানতে হবে। অ্যান্সারটা জানার পরে আপনি ধরেন নাই, আপনার দীর্ঘদিন ওয়েট করার সামর্থ্য ছিল না বা ইচ্ছা ছিল না, আপনার এর থেকেও অন্য কোনো একটা শেয়ার বেশি ভালো পছন্দ হয়েছিল, এগুলো ঠিক আছে, এগুলো ভ্যালিড রিজন, এগুলোতে আপনি সুইচ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি জানেনই না যে আসলে কিভাবে ধরতে হয় আর বলেন যেগুলো ধরা যায় না, তার মানে আপনার এখনও জানা বাকি, আপনার জানা উচিত। কথাটা খেয়াল করেন। এবার 50% প্রফিট থেকে 35% প্রফিটে নামার পর আপনার কোনো লস দেখতে হয় নাই, আপনি প্রফিটেই ছিলেন, প্রফিট কমতে দেখছেন, আপনি সহ্য করতেছেন। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্টিটিউট, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্মার্ট মানি। এরপরে যখন ব্রেকআউট করবে আপনি এই লেভেল পাবেন। আপনি এখানে 50% প্রফিট দেখতেছিলেন, 35% দেখে হতাশ হয়েছিলেন, এরপর আপনি 80% প্রফিট দেখবেন। 80% প্রফিট থেকে মার্কেট নিচের দিকে আসলো, মার্কেট নিচের দিকে আসলে আপনি 60% প্রফিট পর্যন্ত নিচে নামতে দেখবেন, আপনার খারাপ লাগবে। আপনি ইনস্টিটিউটের মতো যদি বিহেভিয়ার করতে পারেন, পরবর্তী যখন টানটা দিবে আপনি দেখবেন 120% প্রফিট হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, আমি সোনালী পেপার আপনাকে প্রমোট করতেছি না যে এটা 120% হবে, যদিও হবে সেটা ডিফারেন্ট কেস, সময় নিয়ে হবে, বাট আমি সেটা নিয়ে আমার কনসার্ন না। বাট আমার কনসার্ন হচ্ছে একটা ট্রেড 50% প্রফিট হওয়ার পরেও কেন আপনি ভাবতেছেন দ্যাট ইজ দ্য এন্ড? যদি আপনি এটাকে এন্ড ভাবেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি মনে করতেছেন যে শেয়ার মার্কেটে যে উত্থানটা হয়েছে এটা এই পর্যন্তই এন্ড। শেয়ার মার্কেটের আগামী 2-3 বছরে 10,000, 8,000, 7,000 ওগুলো আমরা আশা করি না। আমরা এই যে 5200 থেকে 5500-তে গেছি, আচ্ছা বা কিছু কততে গেছি খেয়াল নাই, দেখতে হবে। এইটা আমাদের জন্য ওকে, এতে আমাদের যাওয়ার আমরা হ্যাপি, দ্যাট ইজ ফাইন। তাহলে আপনি এইটাই করেন, কোনো সমস্যা নাই। যদি আপনি বুঝেন, মনে করেন যে এই শেয়ারের ডাউন ট্রেন্ড শেষ হয়েছে, তাহলে এই শেয়ারের আপ ট্রেন্ডও হবে এবং এই আপ ট্রেন্ড এইভাবেই হবে। এখন আপনি এই একটা সুইং নেবেন না আপনি 2টা সুইং নেবেন না আপনি 3টা সুইং নেবেন, এটা আপনার উপর। আর আপনি যদি মনে করেন যে অ্যাজ ইউজুয়াল সকল অ্যানালিস্টরা যেটা করে, আমিও এক সময় যেটা করতাম ছোটোবেলায়, সেটা হচ্ছে যে এইটুকু নিব, এইটুকু নেওয়ার পরে কি হবে তা তো জানি না, এটা নিশ্চিত প্রফিট, এটা নিয়ে নেই, এরপরে এটা থেকে বাদ, আবার পরেরটাতে যাবো, আবার এইটুকু নেওয়ার চেষ্টা করি, আবার এটা স্টপ লস হইলো, এটা স্টপ লস হইলো। আপনার সাইজগুলো হবে 10% গড়ে, প্লাস মাইনাস থাকবে কিছু, আপনার লসগুলো হবে 6-7% করে গড়ে। তাহলে এই যে 5টা ট্রেড আপনি করলেন, আমি ধরলাম এই 5টা ট্রেড আপনি 1 মাসে করছেন, করে 3-30% প্রফিট করছেন 3টা থেকে, এবং 2টা থেকে আপনি বেশি না, 2টা থেকে আপনি মাত্র 6×2=12% লস করছেন, রিয়েলিস্টিক ফিগার বলতেছি, এবং আলটিমেটলি আপনি 18% প্রফিট করলেন। এত হয় না এটা জানি আমি, বাট আমি ধরে নিচ্ছি আপনি 18% প্রফিট করছেন 5টা ট্রেডে গিয়ে। এবার আপনি একটু খেয়াল করেন যে যেই ব্যক্তিটি জেমিনি সি-4 বা এই যে সোনালী পেপার বা এই যেগুলো বাড়তেছে, সোজা কথা আমি নাম না বলি খারাপ শোনা যায়, যে স্টকগুলো বাড়তেছে, সেই স্টকগুলো যারা হোল্ড করতেছে, তারা গত 2 মাস হোল্ড করে তার প্রফিট পার্সেন্টেজ কত?
এবং সে তো আপনার মতো টেনশন করতেছে না, সে তো প্রফিটে থেকে প্রফিট কমতে দেখতেছে, প্রফিটে থেকে প্রফিট কমতে দেখতেছে, বাড়তে দেখতেছে। আপনি কেনার পরে স্টপ লস হচ্ছে, আপনার প্রেশার বাড়তেছে, আপনার একটু বাড়তেছে, আপনি কনফিউজ বিক্রি করবেন কি করবেন না, সে তো ডিটারমাইন্ড, সে বিক্রি করবেই না। দ্যাট ইজ ট্রেডিং, দ্যাট ইজ প্রফেশনাল ট্রেডিং, আর এটার নাম হচ্ছে পজিশন ট্রেডিং। আরেকটা জিনিসের অ্যান্সার দিই আমি আপনাদেরকে, অনেকে এখানে আমাকে দ্বিমত করবে, তারপর আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলেছিলাম, শর্ট টার্ম কিংবা লং টার্ম নয়। এই কথাটা শুনে যারা ইনভেস্টর তারা মাইন্ড করবে যে আপনি অনেক ভালো কথা বলেন, পজিটিভ কথা বলেন, যেটা উচিত সেই ধরনের কথা বলেন, ঠিক আছে, বাট এই লং টার্ম নয় কথাটা লিখছেন কেন? এটা তো খুব ফাউল একটা কথা লিখছেন। কারণ লং টার্ম তো করা উচিত, হ্যাঁ ডেফিনেটলি করা উচিত, যদি আপনি ডিভিডেন্ডের জন্য ট্রেড করেন, ট্রেড না ইনভেস্ট করেন। এগেন বলতেছি, যদি আপনি স্কোয়ার ফার্মা দিয়েও প্রাইস বাড়ানোর জন্য ট্রেড করেন, তবুও আপনার লং টার্ম করা উচিত না। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতেছি, আমি জেনে বুঝে শিখে তারপরে আমি আপনাকে বলতেছি, আমি শুনে শুনে বলতেছি না ভাই, আমাকে উল্টা বুঝ দিয়ে কোনো লাভ নাই। কারণটা বলছি, কারণটা হচ্ছে, যখন আপনি ডিভিডেন্ড কম্পাউন্ড করার চেষ্টা করবেন, তখন আপনার টার্গেট হবে স্কোয়ার ফার্মা যত দিন অল্প রেঞ্জের মধ্যে আসে তত দিন আমি যত বেশি পারি কিনতে থাকি। কারণ একটা সময় যখন স্কোয়ার ফার্মা পার শেয়ার থেকে 500% ডিভিডেন্ড দিবে, অর্থাৎ 50 টাকা ডিভিডেন্ড দিবে, সেই দিন স্কোয়ার ফার্মার দাম 200-250 টাকায় থাকবে না, সেদিন স্কোয়ার ফার্মার দাম 500 টাকার উপরেই থাকবে। এবং সেই দিন আপনার যদি স্টকটা হোল্ডে থাকে, আপনি 200 টাকা দিয়ে কিনছিলেন, অথচ আপনি 50 টাকা করে প্রতি বছর ডিভিডেন্ড পাবেন। এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের মূল থট প্রসেস, মূল রিজন, মূল মানে কি বলবো, মূল মেকানিজম বিহাইন্ড দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টে শেয়ার কিনলে শেয়ার সেল করার জন্য শেয়ার কেনা হয় না ভাই। যারা শিখাইছে যে 5 বছরের জন্য লং টার্ম করতে হয়, এইটাও একটা স্ক্যাম, কমপ্লিটলি স্ক্যাম। 5 বছরের জন্য আপনি লং টার্ম করবেন কেন? 5 বছরের জন্য লং টার্ম আপনি এই জন্য করবেন না, কারণ আমাদের শেয়ার মার্কেট 5 বছর ডাউন ট্রেন্ডে থাকে, 5 বছর পরে 1.5 বছর আপ ট্রেন্ডে থাকে। তাহলে 1.5 বছর যদি আপ ট্রেন্ডে থাকে, আপনি 5 বছর কী কারণে লং টার্ম করবেন? আপনি যদি এখানে 5 বছর লং টার্ম করেন, তাহলে এই যে 1.5 বছরের যে আপ ট্রেন্ড, 1.5-2 বছর যতটুকুই থাকুক, এর পরবর্তীতে 3 বছর তো আবার ডাউন ট্রেন্ডে আসবে। তাহলে আপনি 5 বছরে যতটুকু 1.5 বছর 2 বছর উঠবেন, পরের 3 বছর তো আবার কমে একই জায়গায় চলে আসবেন। তাহলে আপনি এইখানে 5 বছরের জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট কেন করবেন? আমাদের মার্কেটের আপ ট্রেন্ডটা যতটুকু হয়, ততটুকু সময়কে ট্রেড হোল্ড করার নামই আসলে লং টার্ম, যেটা লং টার্ম ট্রেডিং বলতে পারেন, মিড টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারেন, পজিশন ট্রেডিং বলতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট কমপ্লিটলি ডিভিডেন্ডের জন্য হয়। এই কারণে আমি বলছি যে লং টার্ম ট্রেডারের জন্য না। ট্রেডারের জন্য হচ্ছে যতদিন পর্যন্ত ট্রেন্ড অব্যাহত আছে, মার্কেটে ভলিউম 1000 কোটির উপরে জেনারেট হচ্ছে, সেক্টর ওয়াইজ মুভ করে করে রোটেট করছে। দেখেন, আপনাদের মূল সমস্যা হচ্ছে ইন্স্যুরেন্স বাড়তেছে, এই সপ্তাহে ইন্স্যুরেন্সও ধরতে চাই, ওই সপ্তাহে আইটি বাড়তেছে, ওই সপ্তাহে আইটিও ধরতে চাই, এই সপ্তাহে টেক্সটাইল বাড়তেছে, এই সপ্তাহে টেক্সটাইলও ধরতে চাই। বাট আপনি খেয়াল করতেছেন না, মানে কি বলবো, চার্ট দেখাই, 2-1টা চার্ট দেখাই, নাইলে আপনাদের বোঝানো খুবই কঠিন, খুবই কঠিন। টার্গেট না দেখাই অত কিছু। দেখেন, এই ধরনের চার্ট প্যাটার্ন আপনি অনেক পাবেন মার্কেটে, এখন অনেক পাবেন, অ্যাভেলেবেল। এখন এই শেয়ারটা ধরেন এইখানে আপনি কিনছেন, আমি এই বটমের কথা বলতেছি না, যদি আগে কেনা, বাট এই বটমের কথা বলতেছি না। এই লেভেলেও যদি আপনি কিনেন, পরবর্তী টার্গেট পর্যন্ত যদি হোল্ড করেন, আপনি দেখবেন যে 1 মাসের মতো সময় লাগবে। কথার কথা, এখন এটা বাই রেঞ্জে নাই, আবারও বলতেছি, এখন এটা বাই রেঞ্জে নাই। সো এই যে 1 মাস সময় লাগবে, আপনি খেয়াল করলে দেখবেন, আমি আপনাদের দেখাই, আপনি তো বলবেন 1-2টা শেয়ারই এরকম আছে। খেয়াল করেন, বুঝলেন কিছু? এই শেয়ারটা এখানে থামতে পারে, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিছু ব্যক্তিগত বিষয় আছে, বাট এই শেয়ারটা এখানে পিক করা। এখন এই শেয়ারটা এখানে পিক করার পর T2-তে ধরেন এখানে আপনি সেল করে দিলেন। এখন যদি এই শেয়ারটা এই পর্যন্ত যায়, যেটার পসিবিলিটি আছে, যাবে কিনা গ্যারান্টি দিচ্ছি না, বাট পসিবিলিটিস আছে, তাহলে এইটুকু যেতে সময় লাগবে 1 মাস প্লাস মাইনাস 1.5 মাস, 2 মাসও লাগতে পারে। বাট এইখানে দাম ছিল 47-48 টাকা বা কিছু একটা, এখানে গেলে দাম দেখবেন 100+। এটা হবে কিনা আমি আবারও বলতেছি, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে প্রেশার আসলে এরকম হইতে পারে, বাট এটা পার করে গেলে এটা হবে, এটা হচ্ছে মূল কথা। সো এখন মেইন জিনিসটা বুঝেন, এই যে আপনার টাকাটা ডাবল হইতেছে 2 মাসে আমি ধরে নিচ্ছি, এরকম কি একটাই শেয়ার আসলেই একটাই শেয়ার? একটার পর একটা ইনসিকোয়েন্স আমি আপনাকে দেখাইতে পারবো, ইনসিকোয়েন্স। এই শেয়ারটা, এই যে দেখেন ডাউন ট্রেন্ড ব্রেকআউট করছে, এইখানে ফার্স্ট যারা ধরতে পারছে, আমি এই শেয়ারটা ফার্স্ট ধরতে পারি নাই, আমার কথা আমি বলবো না, তারা এইখানে এন্ট্রি করছে 90 টাকা থেকে আজকে 165 টাকা। আমাদের এন্ট্রি ছিল এই ব্রেকআউটটার পরে, এই যে লেভেলটা যেদিন ব্রেকআউট করে ঠিক এই ক্যান্ডেলের সময়। টার্গেট ছিল এইটা, আরও যাইতে পারে, ওগুলো নিয়ে কথা বলবো না, বাট আমার কথা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন, এই যে জার্নিগুলো 2 মাসে হচ্ছে। এখন আপনি যদি ফেসবুকে এসে আমাকে কমেন্ট করেন যে এগুলো বছরে 2-4টা হয়, আমি আপনার জন্য প্রপার, মানে বিনিয়োগ আপনার জন্য প্রপার প্ল্যাটফর্ম না, এবং আপনিও আমার প্রপার অডিয়েন্স না। কারণ আমি আপনাকে
আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমি আপনাকে একটানা অ্যাট লিস্ট 30টা স্টক দেখাইতে পারবো যে স্টকগুলো এইভাবেই গেইন দিচ্ছে এবং ভবিষ্যতে দেওয়ার পসিবিলিটিস আছে। এখন আপনার প্রশ্ন থাকবে যে তাহলে করেন যে 2-3টা স্টক বের করে দেখান যে 2-3টা স্টক হচ্ছে এরকম। আমি রিসেন্ট দেখাই, আপনি রিসেন্ট দেখাইও 2টা একটা আপনাদেরকে। এই স্টকটা যেদিন এই লেভেল ব্রেকআউট করছে, এই স্টকটা আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছে। আবার বলছি, এই স্টকটা তখন আপ ট্রেন্ড কনফার্ম করে ফেলছে। এখন আমি আপনাকে টার্গেট সহ যদি বলি, আপনি তো ধরে রাখতে পারবেন না। এই স্টকটা যখন বাড়া শুরু করছে বা করবে, এই স্টকটা 50 টাকার উপরে যাবে। হ্যাঁ, এখানে পার্থক্যটা কোথায় জানেন? আপনি কালকে কিনবেন, কেনার পরে পরশু দিন এইরকম হবে, আমার গালি দিবেন। আপনি কিনেন না, আমি আপনাকে কিনতে বলতেছি না তো। তারপরে উঠবে, আবার নিচে আসবে, আবার উঠবে, বাট 50 টাকার উপরে যাবে। এটা তার ফাইনাল টার্গেট না, এটা তার এখন যে লেভেলে আসে সে এই ট্রেন্ডের শুধুমাত্র টার্গেট, শুধুমাত্র এই ট্রেন্ডের টার্গেট এইটুকু। আপনি যেটা বললেন আমাকে যে রানিং দেখাইতে পারবেন না, আপনারা অ্যানালিস্ট যারা আছেন বা যারা বুঝায় তারা শুধু ব্যাক টেস্টের ডাটা নিয়ে আসে। ব্যাক টেস্টের ডাটা বুঝাইতে ইজি হয়, সময় কম লাগে, এই কারণে ব্যাক টেস্টের ডাটা নিয়ে আসা হয়। আর যখন লাইভ ডাটা নিয়ে আসা হয় আপনি কনফিউজ, আপনি কেনার পরে কমলে আমারে প্যারা দিবেন, কেনার পরে যখন দেখবেন যে প্রাইস বাড়তেছে না 2টা গালি দিবেন। এই সমস্ত পেন নেওয়ার তো আমার সময় নাই, আমার এত তো সময় নাই যে আমি মানে এই কাজগুলো করে বেরিয়ে আবার আপনার কাছ থেকে গালি খাবো। বাট আমি তো জানি, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে 30টা স্টক হইছে দেখাইতে পারবো, 30টা স্টক হবে তাও দেখাইতে পারবো। বাট আপনি ধরে রাখতে পারবেন না, কারণ আপনি টিটু করবেন। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা এইখানে আমি লিখছিলাম কিনা ভুলে গেছি, বাট আজকে আমি আপনাদেরকে আলাদাভাবে বলতেছি, যখন আপনি একটা রানিং ট্রেডের মধ্যে থাকবেন, ওই ট্রেডটার মধ্যে যতক্ষণ পর্যন্ত রানিং ভলিউম অব্যাহত আছে, ওই ট্রেডটার মধ্যে যতক্ষণ রানিং ভলিউম অব্যাহত আছে ততক্ষণ পর্যন্ত, এবং আপনার এক্সপেক্টেড টার্গেট রেঞ্জে যতক্ষণ পর্যন্ত পৌঁছায় নাই ততক্ষণ পর্যন্ত দয়া করে আগামী সপ্তাহে কোন সেক্টর বাড়বে, এখন তো এটা স্লো আছে একটু ইন্স্যুরেন্সে ঢুকি, এখন তো ওইটা ফাস্ট আছে একটু ওইটার দিকে যাই, করে দেখছেন তো ভাই, করে দেখছেন তো? বুকে হাত দিয়ে বলেন যে আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি, যেগুলো নিয়ে কথা বলতেছি, বিনিয়োগের অডিয়েন্সদের যে প্রফিট রেশিও আপনারা গত 1-1.5 মাস যাবৎ ধারাবাহিকভাবে ফেসবুকে দেখতেছেন বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সবাই আমার গ্রুপের মেম্বার না। গ্রুপের বিলিভ মি, তারা আমার গ্রুপের মেম্বার না। আমি আপনাদের যে স্ক্রিনশটগুলো দেই, ম্যাক্সিমাম স্ক্রিনশটগুলো দেওয়া হয় হচ্ছে যারা শুধুমাত্র আমার গত 12টা সাইকোলজিক্যাল ক্লাস দেখে নিজেকে ডেভেলপ করে নিজে প্রফিট পার্সেন্টেজ 40-50% উঠাইতে পারছে, তাদেরগুলো দিচ্ছি আমি আপনাদেরকে, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। তো সমস্যা হচ্ছে আপনি আগামী সপ্তাহে স্লো হয়ে যাবে, আপনি এটা ছেড়ে দিবেন। আমি আপনাদেরকে ক্রিস্টাল লাইভ দেখাইছিলাম না, যেটার প্রথম টার্গেট 53 টাকা, মনে আছে? আপনি ভুলে যাইতে পারেন, এখন লাইভ আছে, এটা দেখানো উচিত না, আপ ডাউন করতেছে, আপ ডাউন করবে, তারপরেও দেখাচ্ছি। আমার ভয় নাই, আমার কোনো ভয় নাই। এই স্টকটা 53 টাকা ছিল তার ফার্স্ট টার্গেট। আমি আমার অডিয়েন্সদেরকে কেনানোর পরেও মাত্র 13 জন না 14 জন দেখলাম ধরে রাখতে পারছিলাম, যারা 53 টাকা পর্যন্ত ধরে রাখছিল। কারণ এই জায়গায় তারা ধরে রাখতে পারে না, এবং এই জায়গায় তারা দেখছে অন্যটা বাড়ছে, এই জায়গায় তারা দেখছে অন্য সেক্টর বাড়ছে, অমুক অ্যানালিস্ট অমুকটা প্রমোট করতেছে, অমুক ইউটিউবে অমুক ফেসবুকে এইটা চলে আসতেছে। বাট এই জোনটা যখন পার হয়, এই জোনটা পার হইতেই আসলে সময়টা লাগে। স্টক কখনো বাড়তে সময় লাগে না, সময় লাগে এই জোনটা পার হইতে। আপনি দেখেন এখন ভলিউম, এখন কি আপনি স্টকের পিছনে আর দৌড়াইতে পারবেন? দেখেন এরপরে 4 দিন 5 দিন এই পর্যন্ত চলে আসছে। স্টকটার পরবর্তী টার্গেট 74-75 টাকা প্লাস, এবং তারপরে দেখবো, তারপরটা নিয়ে এখন আলাপ করতে চাচ্ছি না, সেটা ফ্যাক্ট না। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আপনি 38 টাকায় যদি ক্রিস্টাল কিনতেন, আপনি 3 মাস আগে কিনছিলেন, আর হয়তো 1 মাস লাগতো, 4 মাস পরে আপনি আপনার টাকাটা অলমোস্ট ডাবল পাইতেন। ভাই 3-4 মাস সময় অনেক বেশি সময় টাকা ডাবল করার জন্য। আমি আপনাকে এই ভিডিওর মধ্যেই ব্যাক টেস্টে 5-7টা দেখাইলাম, লাইভ টেস্টের কয়েকটা দেখাইলাম, হইতে পারে ভবিষ্যতে এরকমও 2-1টা দেখাইলাম। তো আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে, আর কি দেখাইলে আপনারা বুঝবেন? সো মেন কথা হচ্ছে, যখন একটা ট্রেডের মধ্যে থাকবেন, ওই ট্রেডটার মধ্যে যখন লাইভ ভলিউম থাকবে, যতক্ষণ পর্যন্ত ডাউন না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি এনাফ প্রফিটে আছেন, আপনি কনফিডেন্ট আছেন যে এই স্টকটা আমি আগামী 1 বছর ধরে রাখতে পারবো, এটা যদি এখন নিচেও আসে আমার প্রফিট 50% থেকে মাত্র 10-15% কমবে। কিন্তু একবার যদি আমি সেল করে দিই, আমি এই স্টকে পরবর্তীতে ঝুঁকার পরে যদি নতুন করে 10% লস হয়, আমি তো আর ধরে রাখতে পারবো না। এই একটা বেসিক কনসেপ্ট যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলেই আপনি একমাত্র প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন। আর আপনারা যদি প্রফেশনাল ট্রেডার হইতে পারেন, তাহলে মার্কেটে ট্রেডিংকে যে বাজে দৃষ্টিতে দেখা হয়, ট্রেডিংটাকে বাজে দৃষ্টিতে দেখা হয় আমাদের কারণে। আমরা ট্রেডিংটাকে একটা জুয়া খেলার মতো বানিয়ে ফেলছি, এটাকে একটা স্ক্যামে রূপান্তর করছি, এবং সবাই আসলে এইটা ওইটা একটু বাড়ছে সেল দিয়ে দেন, আবার এটা কিনেন, এগুলোর মধ্যেই অভ্যস্ত হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমরা আসলে মানে অ্যাকচুয়ালি ট্রেডিং কাকে বলে, বা স্মার্ট মানিকে ফলো করতে চাই সবাই, স্মার্ট মানির কোর্স করায় সবাই, স্মার্ট মানি নিয়েই কথা বলে সবাই, বাট স্মার্ট মানি কী করে সেটা আমরা করি না। স্মার্ট মানি কি আপনার মনে হয় আজকে কিনে পরশু দিন সেল করে দেয়?
তাই মনে হয় আপনার কাছে? আর ওর এত মানে সেল করার এত ভলিউম নিয়ে ও এই 3 দিনের জন্য শেয়ার কিনছে? জানি না আমি আপনাদেরকে কীভাবে বুঝাইতে পারবো, বাট আমার চেষ্টা থাকবে, এখনও ছিল, ভবিষ্যতেও থাকবে আপনাদেরকে একটু ক্লিয়ার করা, মার্কেটের পরিস্থিতি বোঝানো। মার্কেট নিচে আসতে পারে, যেমন মার্কেট নিচে আসতেছে। আরও 2টা প্রশ্নের উত্তর দিব আজকে। এক ভাই কমেন্ট করছে, ভাই মিউচুয়াল ফান্ড সেক্টর তো বাড়ে না, ওনার মিউচুয়াল ফান্ড কেনা আছে, এই মিউচুয়াল ফান্ড কেন বাড়ে না, এই জন্য উনি হচ্ছে মার্কেটের প্রতি আফসোস। এই যে আমি দেখাচ্ছি আপনাকে, আগে সেক্টরে ঢুকি, এইখানেই জিজ্ঞেস করছেন কেউ একজন, এই যে উনি মনে হয়, যাই হোক, যে জিজ্ঞেস করছে নামটা ফ্যাক্ট না, আমি আপনাকে মূল কনসেপ্টটা বুঝাই। দেখেন এটা কত দূর পর্যন্ত নামবে, কত দূর পর্যন্ত উঠবে, আই ডোন্ট কেয়ার, আমার দেখার বিষয় না। বাট আমি আপনাকে যে ফরম্যাটটা বলে দিছিলাম, এটা কি অ্যাকুমুলেশন জোন না? তাহলে এটা যদিও এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, এখন আপ ট্রেন্ডে যায় নাই, বাট এটা তো একটা অ্যাকুমুলেশন জোন। অ্যাকুমুলেশন জোনে যখন একটা সেক্টর আছে, আমার ওই সেক্টরে ঢোকার জন্য কি দরকার? আমার কি দরকার ওই সেক্টরে আমাকে ঢুকতে হবে? এই সেক্টর আমার নিচে যাবে, উপরে যাবে, যা মন চায় তাই করুক না, এই সেক্টর ব্রেকআউট করুক, এই সেক্টর ব্রেকআউট করুক, রিটেস্ট করবে, এইখানে আমি ঢুকবো। তাই আমি এখানে ঢুকে এই সেক্টর নিয়ে 1 বছর ধরে বাড়ে না কেন, বাড়ার কী কারণ আছে আমাকে সেটা বুঝান তো। আপনি যদি বলেন যে সব বাড়ছে এই কারণে বাড়তে হবে, তাইলে ভাই মানে কবিন্দির হবে, এটা কোনো যুক্তি কিনা আমি জানি না। বাট বাড়ার যুক্তি হইতেছে যে সেক্টরটা আপ ট্রেন্ডে আছে, সেক্টরটার মধ্যে ভলিউম আছে, সেক্টরের কোনো নেগেটিভ নিউজ নাই, সব ঠিকঠাক আছে, ভলিউমও হচ্ছে, কিন্তু প্রাইস কেন বাড়ে না, এইটা আপনি বলতে পারেন। এই সেক্টর এখন পর্যন্ত আপ ট্রেন্ডে উঠে নাই, এই সেক্টরের ট্রেন্ড এখনও তৈরি হয় নাই, এই সেক্টর এখনও পর্যন্ত সাইডওয়েজ চলতেছে, সেই সেক্টর নিয়ে আমি কান্নাকাটি করতেছি, এটা কোনো মানে আছে? টেক্সটাইল সেক্টর আপ ট্রেন্ডে আছে, আইটি সেক্টর আপ ট্রেন্ডে আছে, ইন্স্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ডে আছে, ব্যাংক সেক্টর কারেকশনে আছে। সো যেটা কারেকশন আছে সেটার পিছনে আপনি কেন আছেন? যেটা কারেকশনে আছে সেটার পিছনে আপনি থাকবেন, থাকার পরে বলবেন ওটা কেন বাড়ে না, এটা মার্কেটের দোষ? আপনি বলেন, আপনি নিজে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন এটা কি আসলে মার্কেটের দোষ? যে সেক্টরটা আপ ট্রেন্ডে আছে, আমি আপনাদের দেখাই, এগুলা দেখাইতে আমার ইচ্ছা করে না এখন পাবলিক ভিডিওতে, অনেক মানে বিরক্তি কারণ হয়ে দাঁড়াইছে আমার জন্য। আইটি সেক্টরের ফার্স্ট টার্গেট ছিল এটা, আমি আপনাকে আজকে দেখাচ্ছি কিনা, আমার এই ভিডিওগুলো পাবলিক দেখে, আমার গ্রুপের মেম্বাররা দেখে, আমার ট্রেনিং পার্টিসিপেন্টরা দেখে, অনেকে দেখে, বাইরের মানুষও দেখে, দেশের বাইরে থেকেও দেখে। সো আমি কোনো কিছু যে আপনাকে মানে তথ্যপাত্য চেঞ্জ করে বলবো এইরকম কোনো সুযোগ আমার হাতে নাই। হ্যাঁ, আমার অ্যানালিসিস ভুল হইতে পারে, আমি কাউকে চ্যালেঞ্জ করতেছি না যে আমি এই যে কাউন্ট করে বসে আছি 1 2 3 4 5 এটা সঠিক, এটা আমি ধরে নিচ্ছি 80% ভুল, তাতে কী যায় আসে? আমি ক্লাসিক ফরম্যাটে আমি এখানে কাউন্ট করছি, আমি ক্লাসিক ফরম্যাটে এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো বাইর করছি, যখন এটা ব্রেকআউট করছে আমি এখানে আইটি সেক্টর এন্ট্রি করাইছি, আমি নিজে হোক, আমার গ্রুপ হোক, যেই হোক, খুব সিম্পল জিনিস। যখন এই লেভেলটা ছিল আমাদের প্রাথমিক টার্গেট ব্রেকআউট হয়ে গেছে, যেহেতু প্রাথমিক টার্গেট ব্রেকআউট হয়ে গেছে, আইটির সেক্টরগুলো এখন স্লো হইলেও সেল করবো না। সিম্পল মেসেজ, আইটি সেক্টরের পরবর্তী টার্গেট আমার 47 পয়েন্ট পর্যন্ত, সূচক যে পর্যন্ত না উঠতেছে, আইটি সেক্টর নিয়ে আমার আর দ্বিতীয়বার কোনো মাথা ব্যথা নাই। এখন আপনি কোন অ্যানালিস্টে ফলো করেন আর আপনি নিজে কি বুঝেন আমি জানি না, আপনি এখন দাগায় রাখছেন এটা একটা রেজিস্ট্যান্স, তার মানে আর একদিন বাড়ার পরে এখানে টাচ করবে আর আপনার মধ্যে মনে হবে এটা সেল করে দেওয়া উচিত, তারপরে এখানে দাগায় রাখবেন এটা একটা রেজিস্ট্যান্স, এখানে গেলে আপনার মনে হবে আপনি সেল করে দিবেন, সেল করে দেওয়া উচিত। ভাই আইটি সেক্টরে আমি যতক্ষণ পর্যন্ত এই সবুজ বক্সের ভিতরে ছিল, এই যে সবুজ বক্স, এটা আমার অ্যাকুমুলেশন জোন, ততক্ষণ পর্যন্ত আমি আইটির একটা স্টক বাইও করি নাই, এটা নিয়ে কোনো মাথা ব্যথাও আমার নাই। যখন এটা ব্রেকআউট করছে, এই দেখেন ভলিউম জেনারেট হওয়া শুরু হয়েছে, এরপর ভলিউম ড্রাই হয়েছে, এই ড্রাই হওয়ার পরে ভলিউম আসে কি না সেটা গুরুত্বপূর্ণ। এই ড্রাই হওয়ার পরে যদি ভলিউম না আসে আবার স্লো হয়ে যাবে, এই ড্রাই হওয়ার পর যখনই ভলিউম চলে আসছে, এই সেক্টর আর থামানোর কোনো কারণ নাই, এই সেক্টর নিয়ে টেনশন করার আর কোনো কারণ নাই। ফেক ব্রেকআউট হয়েছে যদি কোনো পাগলেও বলে তাহলেও বিশ্বাস করবো না, খুব ক্লিয়ার, মানে ভলিউম আছে ব্রেকআউট হয়েছে, বাড়তেছে, এই কি আবার ফেকের কি আছে? আপনি মানে আমার ভিডিওতে অনেক অপ্রাসঙ্গিক কথা চলে আসতেছে, বাট এগুলো আমার আফসোসের কারণে চলে আসছে, কেউ মাইন্ড করেন না, কারণ আমাকে এত পরিমাণ মানুষকে বুঝাইতে হয়, শুধুমাত্র ভিডিও দিয়ে কিন্তু না, আমার গ্রুপে ডিসকাস করতে হয়, আমার ট্রেনিং গ্রুপে ফিডব্যাক দিয়ে বুঝাইতে হয়, অনেক সময় আমাকে যারা মেসেজ করে তাদের বুঝাইতে হয়, অডিও মেসেজ দিতে হয়, অনেক সময় বুঝাইতে একই জিনিস বুঝাইতে আমি বিরক্ত হয়ে গেছি। তবুও মানুষ আসলে ওই যেটা বললাম, আপনার সব লসের, সমস্ত সর্বনাশের কারণ হচ্ছে আপনি স্টপ লস দেন না। এই যে আপনি ডাউন ট্রেন্ড গত 2 বছর একটা স্টক হোল্ড করছেন, স্টপ লস দেন নাই, আপনার মধ্যে মনে হচ্ছে যে এই যে বাড়ে একটু পরে তো কমে যাবে, হায় তাড়াতাড়ি সেল করে দেই, আর যদি কমে যায় আর তো পাবো না, কিন্তু আপনি ভুলেই গেছেন এই স্টক এখন এই ফরম্যাটে আছে, এই স্টক এখন এইভাবে বাড়বে, এইভাবে কমবে, এইভাবে বাড়বে, এইভাবে কমবে, এইভাবে বাড়বে। আপনি ভুলেই গেছেন আপনি আসেন কই, আপনি অতীত, আপনি আপনার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডের স্মৃতিতে বিমুখ, কিন্তু আপনি আপনার বর্তমান লাইফ, আপনি আপনার হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে পারতেছেন না ওই এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডের চিন্তায় চেতনায় বিমুখ হয়ে। এখন আপনার উপর দায়িত্ব রইল, আপনি সঠিক পথে আছেন না আপনি ভুল পথে আছেন, আপনি নিচে বিচার বিবেচনা করে দেখেন, আপনার বিচার বিবেচনা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন। সো আমি আমার মতো করে আপনাকে একটা
হাইলি ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, ভিডিওতে অনেক কিছু বলছি, বাট আমি জানি একটা কথা আমি অকারণে বলি নাই, এবং কথাগুলো যদি আপনারা বুঝেন, সাইকোলজিক্যাল ভিডিও কখনো শর্টকাট হয় না। যাদের শর্টকাট ভিডিও প্রয়োজন আপনি স্কিপ করেন, যখন স্টক অ্যানালিসিস দেই মাঝে মধ্যে ইন্ডেক্স নিয়ে কথা বলি তখন দেখেন, বাট আমি সাইকোলজিক্যাল অ্যানালিসিস এই যে 1 ঘন্টা বললাম আমার কাছে এনাফ না। আমি চাই, আমি মনে প্রাণে চাই কোনো একটা দিন আসবে যেদিন আমি আপনাদের একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করব, যে ওয়ার্কশপে আমার সামনে অ্যাটলিস্ট 1000 মানুষ থাকবে, ফেস টু ফেস সেমিনার হলে কোনো একটা স্টেজের ওপর দাঁড়িয়ে আমি আমার ব্যাকএন্ডে যে আমার ডাটা থাকবে, আমার ডকুমেন্টেশন থাকবে, সেগুলো দেখিয়ে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনাদেরকে ডিসক্রাইব করব যে শেয়ার মার্কেট আসলে কি। আমি মানে স্টক অ্যানালিসিসের কথা বলতেছি না, এ সমস্ত মানে ছোটোখাটো জিনিস শিখিয়ে কোনো লাভ নাই। শেয়ার মার্কেট আসলে কি, এটার ব্যাকএন্ডের মেকানিজম আসলে কিভাবে কাজ করে, আমাদের সাইকোলজি কী হওয়া উচিত, শেয়ার মার্কেট থেকে কিভাবে প্রফিট বের করা যায়, কেন শেয়ার মার্কেটে টানা কয়েক বছর ট্রেড বন্ধ রাখা উচিত, খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর কেউ বলবে না আপনাকে। অবশ্যই আপনাকে কয়েক বছরের নামে শেয়ার মার্কেটের ট্রেড বন্ধ রেখে আপনাকে বিকল্প অপশন খুঁজতে হবে ব্যবসার, যেটা আপনাকে অনেক বেশি প্রফিটেবল করবে যখন টানা ডাউন ট্রেন্ড মার্কেটে চলবে। সো এরকম অনেক সিচুয়েশন আছে। সো আপনি মনে করতেছেন যে 1 ঘন্টার ভিডিও অনেক লম্বা, বাট আমি মনে করতেছি আসলে এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝাইতে হইলে টানা 1 দিন 2 দিন ডিসকাস আমি করতে পারবো, বাট হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না। তবে ইচ্ছা আছে নির্বাচনটা হোক, দেশের পরিস্থিতি একটু স্টেবল হোক, আমি চেষ্টা করব ভবিষ্যতে আগামীতে শুধুমাত্র কিউপিদের নিয়ে, অনলি কোয়ালিটি পিপল, যারা ট্রেডিংয়ে বিশ্বাস করে, যারা বিনিয়োগের থিওরি ফলো করে, বিনিয়োগের চ্যানেল ফলো করার দরকার নাই, বিনিয়োগের স্টক অ্যানালিসিস ফলো করার দরকার নাই, গ্রুপে জয়েন করার তো প্রশ্নই ওঠে না, বাট যারা বিনিয়োগের এই কনসেপ্টগুলো বিশ্বাস করে, এই কনসেপ্টগুলোর সাথে যারা একত্রতা প্রকাশ করে, এইরকম লোকদেরকে নিয়ে আমি একটা ওয়ার্কশপ মানে কি একটা ট্রেনিং সেশন লাইভ ফেস টু ফেস সারাদিনের নট 2-4 মিনিট বা আধা ঘন্টা, একটা হলিডেতে কোনো একটা সেমিনার হলে, কোনো একটা 5 স্টার হোটেলে আমি আপনাদেরকে নিয়ে বসবো ইনশাল্লাহ। সেই দিনটার অপেক্ষায় থাকবো, সময় লাগবে, এখনই না, এখন সেই সময় আসে নাই, বিভিন্ন কারণ আছে, বাট আমি বসবো ইনশাল্লাহ। তো সময় দেন, সময় আসুক, আর সে পর্যন্ত শিখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, টেকনিক্যালি সাউন্ড না হয়ে টেকনিক্যাল যারা বুঝে তাদেরকে ফলো করে তাদের সমান হওয়ার চেষ্টা করবেন না, বা তাদের সাথে মানে পাল্লা দিতে হবে এরকম মনোভাব রাখেন না। ওই যে আমি আপনাকে বললাম যে আপনি এনভয় টেক্সটাইল 40 টাকার ঘরে কিনেন, 60 টাকা 70 টাকায় সেল করেন, আপনি পিটিএল 50 টাকায় কিনেন, 70 টাকায় সেল করেন, আপনি স্কোয়ার টেক্সটাইল 50 টাকায় কিনেন, 70 টাকায় সেল করেন, আপনি শাসা ডেনিম সিমটেক্স 17 টাকা 18 টাকা 19 টাকায় আছে, এগুলো কিনে 30 টাকায় গেলে সেল করেন, এগুলোর মধ্যে আপনি থাকেন, আপনি এই ধরনের রেঞ্জকে আপনি ট্রেড করেন, আপনি 50% প্রফিট করেন বছরে, কোনো সমস্যা তো নাই, খুবই স্মুথলি করতে পারবেন। আপনি যেগুলো ট্রেন্ডে জেমিনিসি আছে, রহিমা ফুড আছে, ওইটা আছে, সেটা এগুলা আপনাকে এক্সপার্ট হয়ে সুইং ধরে স্টপ লস ডিফাইন করে ট্রেড করতে হবে। আপনি সাউন্ড না হইলে এগুলো নিয়ে আপনি চেঁচামেচি করেন না, এগুলো ফলো করার চেষ্টা করেন না। আপনাকে আইটিতে বললাম, আইটিসি, এই যে আইটিসি, ভালো কথা, আইটিসি এখন কেনার জায়গায় নাই, একটু সাবধান, এটা একটা ডিস্ট্রিবিউশন জোন, এখানে একটা ডিস্ট্রিবিউশন আসতে পারে, সো একটু সুইং। এই যে এইটা ছিল কেনার জায়গা বেসিক্যালি, এই যে এখানে একটা কেনার জায়গা, এখানে কেনার জায়গা, এইখানে কেনার জায়গা, এইখানে আবার ডিস্ট্রিবিউশন হবে, নিচে আসলে কেনার জায়গা, বা ব্রেকআউট হয়ে রিটেস্ট করলে কেনার জায়গা, তারপরে আবার এটা ফেস বাই ফেস যাবে। সো আমার আসলে ওটাই শোনা ইস্যু হচ্ছে, আইটিসি সবসময়ই 35 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করার শেয়ার, মানে যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, অন্তত পক্ষে আইটি সেক্টর আপ ট্রেন্ডে আছে, মার্কেটও আপ ট্রেন্ডে আছে, তো সে এই স্টক কমে কোন জায়গায় যাবে, এই স্টক কমে 30 টাকার নিচে যাবে, আপনি কেন মনে করতেছেন? আই ডোন্ট ইভেন নো। টায়ার্ড হয়ে গেছি। আপনারা মনে করেন ভিডিও লম্বা হয়, আপনাদের কষ্ট হয়, বাট এই ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়, আসলে অনেক টায়ার্ড থাকি, এত সময় নিয়ে একটা জিনিস তৈরি করতে অনেক ডেডিকেশন লাগে, আর এগুলোর ব্যাক এন্ডে রেডি করার জন্য অনেক শ্রমও দিতে হয়। সো এনিওয়ে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কী রিকোয়ারমেন্ট, কী জানতে চাচ্ছেন কমেন্ট করে জানাইতে পারেন। ওই স্টকটা কত দূর যাবে, কী হবে, এই সমস্ত সিলি কোশ্চেন করেন না, নিজেকে বোঝার চেষ্টা করেন, নিজের সিচুয়েশন বোঝার চেষ্টা করেন, এবং মার্কেটের কন্ডিশন বোঝার চেষ্টা করেন। যতক্ষণ পর্যন্ত স্প্রিংয়ের মতো লাফালাফি করবেন, বিলিভ মি, আমি আপনাকে লিখে দিতে পারি, তামার পাতে না, আপনি স্বর্ণের পাতে লিখে রাখেন, বছর শেষ হয়ে যাবে, মার্কেট 7000 পয়েন্ট পার করবে, আপনার প্রফিট হবে 20%, কিংবা লস রিকভারি হয়েছে। বাট বিলিভ মি, মার্কেটে আমার চোখের সামনে আমার পরিচিত মানুষজনের মধ্যে 50% প্লাস প্রফিট গেইন করা শেষ। এবং আমি বিলিভ করি আগামী 2 বছরে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, আমি নিয়ত করছি, আমার ব্যক্তিগত নিয়ত, অন্ততপক্ষে আমার টার্গেট থাকবে পোর্টফোলিওকে 5 গুণ করা, কারণ আমি জানি ওই আপ ট্রেন্ডের পরে পরবর্তী কয়েক বছরে আমার পোর্টফোলিওকে আমি আর মাল্টিপ্লাই করতে পারবো না। আমি এত বড় অ্যানালিস্ট হই নাই যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে আমি তখন পোর্টফোলিওকে মাল্টিপ্লাই করব। অনেকে করতে পারে, আমি পারি না, আমার অত ক্যাপাসিটি নাই। বাট যখন আপ ট্রেন্ডে থাকবে, ওই সময়টাতে যারা ডাউন ট্রেন্ডেও পোর্টফোলিও মাল্টিপ্লাই করছিল, তারা যখন এখনও দেখতে পাচ্ছি 10% প্রফিটের লসে বা প্রফিটলি সেল করে দিতে বলতেছে, ভাই আমার মানে খুব বিরক্তি চলে আসছে এগুলো দেখে।
তাহলে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের পার্থক্য কী, তাহলে মার্কেটকে আপনি কবে এনজয় করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।